এই এত কম কেন আজকে? মাত্র 35 জন আসছে।
শুরু করব নাকি আর একটু ওয়েট করব? স্যার 2 মিনিট ওয়েট করেন স্যার। আচ্ছা, আমরা হচ্ছে গজ এলিমিনেশন দেখলাম, আর এটার কিছু ড্রব্যাক লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছিলাম। যেটা হচ্ছে গিয়ে ডিভিশন বাই জিরো, মানে যদি হয়ে যায় আর কি, কোনো একটা পিভট এলিমেন্ট যদি জিরো হয়ে যায় তখন হচ্ছে গিয়ে এটার ক্যালকুলেট করতে পারে না। তারপরে সব ধরনের নিউমেরিক্যাল প্রবলেমই হচ্ছে রাউন্ড অফ এরর একটা বড় ব্যাপার। তো এটা আসলে সব ধরনের নিউমেরিক্যাল সিস্টেমেই থাকবে। আর হচ্ছে যদি ইল কন্ডিশন সিস্টেম থাকে, তার মানে হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট গুলা যদি এরকম হয় যে হচ্ছে গিয়ে এটার ভ্যালু যদি একটু চেঞ্জ করে ফেলি আমি ক্যালকুলেশনের সময় বা অন্য কোনো সময়, তাহলে দেখা যাবে ওই একটু চেঞ্জের জন্য রেজাল্ট অনেক বেশি এদিক সেদিক হয়ে যাবে। ঠিক আছে, তো এই গজ এলিমিনেশনের যে নর্মাল প্রসিডিউর ছিল, এর সাথে যদি আমরা আরো কিছু টেকনিক অ্যাড করি, তাহলে হচ্ছে এই প্রবলেম গুলো ওভারকাম করা যায়। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আমরা এগুলা দিয়ে মানে একটা সফটওয়্যার লিখবো, প্রোগ্রাম লিখবো, সেই প্রোগ্রামটা হচ্ছে কি এগুলা মানে ক্যালকুলেট করে দিবে। ঠিক আছে, আমি তোমাদের এটা ম্যাটল্যাবে করাবো। তো এখন সেই ম্যাটল্যাবের কোডের মধ্যেই আমাদেরকে হচ্ছে গিয়ে এই টাইপের মানে রাউন্ড অফ এরর গুলা অ্যাভয়েড করার জন্য বা ইল কন্ডিশন সিস্টেম ট্যাকেল করার জন্য অথবা ডিভিশন বাই জিরো এগুলাকে ট্যাকেল করার জন্য আমাদেরকে মানে ওই অ্যালগরিদমের মধ্যে এগুলার জন্য সিস্টেম করে করতে হবে আর কি। ঠিক আছে, সো এটার জন্য আমরা ফার্স্টে শিখি যে কিভাবে এগুলা ট্যাকেল করা যায়। তো প্রথমটা হচ্ছে ডিভিশন বাই জিরো। তো এটা তোমরা দেখছো। আচ্ছা, একটা এক্সাম্পল আমি তোমাদেরকে লাস্টে দেখাইছিলাম, যে যে এখানে দেখাইছিলাম মনে হয়। এই যে এই দুইটা ইকুয়েশন আমরা যদি সলভ করি,
তাহলে দেখা যাবে যে এক ধরনের সলিউশন আসছে, মানে এগুলাকে অ্যাজ ইট ইজ রেখে যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে গিয়ে আম, তাহলে হচ্ছে গিয়ে কত রেজাল্ট আসে 4 আর 3। আর জাস্ট এই 1.1টাকে চেঞ্জ করে আমরা যদি 1.05 লিখি, মানে 1.05, জাস্ট এটাকে চেঞ্জ করে 1.05 দিয়ে যদি করি তাহলে রেজাল্টটা চেঞ্জ হয়ে 8 আর 1 হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে ইল কন্ডিশন সিস্টেম। আবার হচ্ছে গিয়ে আমাদের যদি মাঝখানে কোনো জিরো থাকে, যেখানে পিভট এলিমেন্টটা জিরো হয়ে গেছে, সো এই সমস্যাগুলা দেখা যায় আর কি। সেগুলাকে ট্যাকেল করার জন্য আমাদের দুইটা স্টেপ আমাদের হচ্ছে কি ফলো করতে হবে। প্রথমটা হচ্ছে আমরা যদি রাউন্ড অফ এররকে ট্যাকেল করতে চাই, so আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বেশি সিগনিফিকেন্ট ফিগার ইউজ করতে হবে। So প্রথম কাজটা হচ্ছে ইউজ অফ মোর সিগনিফিকেন্ট ফিগারস। ঠিক আছে, তো এটা যে কোনো নিউমেরিক্যাল প্রসিডিওরই আমাদের করতে হবে। আর কম্পিউটারে যেহেতু আমরা মানে আসলে ওরকম সিগনিফিকেন্ট ফিগার নিয়ে বদার্ড না, বাট তারপরেও তোমরা জানো, আমি তোমাদেরকে পড়াইছি যে মানে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্ট করার জন্য বা স্টোর করার জন্য হচ্ছে কি আমাদের সি প্রোগ্রামে দুই ধরনের ভ্যারিয়েবল ছিল। একটা হচ্ছে ফ্লোট, ওটাকে আমরা বলি সিঙ্গেল ফ্লোটিং পয়েন্ট নাম্বার, আর একটা হচ্ছে ডাবল, যেটাকে আমরা বলি হচ্ছে ডাবল ফ্লোটিং পয়েন্ট বা ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ঠিক আছে, so যেখানে আমাদের হচ্ছে কি এই টাইপের সমস্যা থাকবে, যেখানে আমরা ডাবল ইউজ, মানে এখন আসলে ফ্লোট ইউজ করা হয় না। আচ্ছা, এখন আসলে ফ্লোট জেনারেলি খুব একটা ইউজ করা হয় না, সব ধরনের মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হচ্ছে ডাবল ইউজ করা হয় আর কি। কারণ হচ্ছে গিয়ে মানে এইসব প্রবলেম গুলা যখন মানুষ ডেভেলপ করছে, যখন অ্যালগোরিদম গুলা ডেভেলপ করছে, তখন প্রোগ্রামিং খুবই ইনিশিয়াল স্টেজে ছিল। তখন মেমোরি মানে আমাদের এখন যেরকম 8 GB, 16 GB, 32 GB র্যাম দেখা যায় পিসিতে, দামও কমে আসছে, তখন তো এরকম ছিল, তখন কয়েক কিলোবাইট র্যাম ছিল আর কি। ঠিক আছে, তো এখন আমরা মানে এই সবসময় যদি নিউমেরিক্যাল ক্যালকুলেশনের সময় আমরা যদি ডাবল ইউজ করি, ডাবল ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইউজ করি, তাহলে হচ্ছে মানে এই ধরনের থাকবে না। সো একটা হচ্ছে ইউজ অফ মোর সিগনিফিকেন্ট ফিগারস। তোমরা যখন ই করবা, মানে হাতে কলমে যখন তোমরা ম্যাথ করবা, তখন অ্যাটলিস্ট দশমিকের পর 4 ঘর পর্যন্ত নিবা, অ্যাটলিস্ট 4 ঘর পর্যন্ত। ঠিক আছে, যদি চাও এর এর বেশি নিতে পারো, অসুবিধা নাই, 5 ঘর বা 6 ঘর নিতে পারো, বাট অ্যাটলিস্ট 4 ডিজিট পর্যন্ত ডেসিমেলের পরে নিবা, না হলে দেখবা রেজাল্ট অনেক সময় উল্টাপাল্টা চলে আসবে। ঠিক আছে, আর তোমাদের যেহেতু অনলাইনে এক্সাম হয়, তোমাদের কিন্তু ওই যে দেখছোই রোল দিয়ে ম্যাথস দেওয়া হয় আর কি, তোমাদের আমিও রোল দিয়ে ম্যাথস দিব। তো সবার জন্য কিন্তু সলিউশন ডিফারেন্ট হবে। ঠিক আছে, so আমি তো এখন সবগুলা তো আর মানে আমার নিজে হাতে কলমে করে দেখা তো সম্ভব না, মানে অ্যান্সার ঠিক ঠিক করছো নাকি করো নাই দেখা তো সম্ভব না। So আমি কি করব, আমি ওই ইয়া দিয়ে, মানে গতবারও আমি করছি, আমি হচ্ছে ওই কোয়েশ্চেন দিয়ে কোড লিখে সবার জন্য আলাদা আলাদা অ্যান্সার বের করবো। ঠিক আছে, so তুমি যদি ধরো দশমিকের পর মানে একটা ডিজিট নিলা বা দুইটা ডিজিট নিলা, তখন দেখা যাবে তোমার অ্যান্সার আমার সাথে মিলবে না, তখন তুমি কিন্তু ফুল মার্ক পাবা না, পার্শিয়াল মার্ক, মানে যেটা প্রসিডিউর যদি ঠিক থাকে আমি কিছু মার্ক দিব, 50%-এর মতো মার্ক দিব, সো ওইটা পাবা। So এই জন্য সবসময় মানে নিউমেরিক্যালের ম্যাথ করার সময় অলওয়েজ ঠান্ডা মাথায় ম্যাথ করবা, কখনো মানে প্যানিক করবা না, মিলবে না কি মিলবে না এরকম চিন্তা করার দরকার নাই। সবসময় ঠান্ডা মাথায় করবা, আর প্রত্যেকটা স্টেপ নরমালি ফলো করবা। আর হচ্ছে সবসময় দশমিকের পর, এটা আমার পার্টেও, এটা মুস্তাফা স্যারের পার্টেও সেম, মানে দশমিকের পর অ্যাটলিস্ট 4 ঘর পর্যন্ত নিবা, 4টা ডিজিট পর্যন্ত নিবা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। আর সেকেন্ড কাজ হচ্ছে আরেকটা স্টেপ, সেটা হচ্ছে পিভটিং। ঠিক আছে, তো পিভটিং দুই ধরনের হয়, একটা হচ্ছে রো পিভটিং, মানে আমরা যেই মানে আমরা তো গজ এলিমিনেশনে আমরা হচ্ছে কোএফিসিয়েন্ট গুলাকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি। সো ওই ম্যাট্রিক্স এর রো গুলাকে ইন্টারচেঞ্জ করে যদি আমরা একটু ডিফারেন্ট ওয়েতে সলভ করার চেষ্টা করি, সেটা হচ্ছে রো পিভটিং। আর আরেকটা হচ্ছে কলাম পিভটিং। ঠিক আছে, তো জেনারেলি আমরা রো পিভটিং নিয়ে কাজ করি, আমরা কলাম পিভটিং করি না। যদি দুইটাই একসাথে করা হয়
তখন হচ্ছে সেটাকে বলা হয় কমপ্লিট পিভটিং। আর যদি যে কোনো একটা করা হয়, আমি যদি শুধু রো পিভটিং করি, কলাম না করি, বা যদি শুধু কলাম করি রো না করি, তাহলে হচ্ছে সেটা পার্শিয়াল পিভটিং হয়ে যায়। সাধারণত সবসময় রো পিভটিংই করা হয়, সবসময় মানে কলাম পিভটিং করা হয় না। সো এই জন্য আমরা সব মানে আমরা ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমরা রো পিভটিং করব, এবং এটাকে আমরা বলবো হচ্ছে পার্শিয়াল পিভটিং। তবে আজকে যখন আমি গস জর্ডান করাবো, সেখানে হচ্ছে আমরা মানে সব রো কলামকেই উল্টাপাল্টা করে ফেলবো। তো সেখানে হচ্ছে আমরা দুইটাই একসাথে করবো, রো পিভটিং করব, কলাম পিভটিং করব, এবং এই দুইটাই যখন একসাথে ইউজ করব আমরা, এটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিট পিভটিং। ঠিক আছে। আচ্ছা, পিভটিং কি এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন ধরো 0.0003x1, এটা বইয়ের এক্সাম্পল, তোমরা চাইলে বই থেকেও দেখতে পারো। প্লাস 3 মানে 3, শুধু 3x2 ইকুয়াল টু 2.001। আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 1x1 প্লাস 1x2 ইকুয়াল টু 1। সো এই দুটা ইকুয়েশন। আচ্ছা, এখানে এতগুলো জিরো লেখার দরকার নাই। ঠিক আছে, সো 0.3x1 প্লাস 3x2 ইকুয়াল টু 2.301। তারপর হচ্ছে 1x1 প্লাস 1x2 ইকুয়াল টু 1। আমি কি বলছি, আমি বলছি হচ্ছে গিয়ে পিভটিং তখনই করা লাগবে যখন মানে এটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি, তাহলে কি আসবে 0. মানে আমরা যদি গজ এলিমিনেশন দিয়ে সলভ করতে চাই, প্রথমে হচ্ছে আমরা এভাবে লিখবো 3, এখানে হচ্ছে 1 1, আর এই যে এখানে কনস্ট্যান্ট টার্মগুলোকে আমরা লিখবো হচ্ছে 2.0001 আর হচ্ছে 1। আমি বলে দিচ্ছি যে এই টার্মটা যদি জিরো হয় বা জিরোর কাছাকাছি হয়, তখন হচ্ছে আমাদের ওই যে আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখাইছিলাম, মানে এই টার্মটা যদি জিরো হয় বা জিরোর কাছাকাছি হয়, তখন হচ্ছে গিয়ে আমাদেরকে পিভটিং করে অন্য ইয়াটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো সবসময় একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে যেন এই পিভট এলিমেন্ট গুলা মানে লার্জেস্ট হয়। যেমন এখানে এই দুইটার মধ্যে লার্জেস্ট এলিমেন্ট হচ্ছে 1। ঠিক আছে, এখানে তো জাস্ট চারটাই কোএফিসিয়েন্ট, আর তো নাই, এটা জাস্ট 2x2 ম্যাট্রিক্স। এই জন্য ওয়ানটাকে আমাদের উপরে উঠাইতে হবে আর এটাকে নিচে নামাইতে হবে। এটাকে যদি আমরা রিরাইট করি, এটাকে যদি আমরা রিরাইট করি, তাহলে আসবে হচ্ছে মানে পিভটিং করার পরে আসবে হচ্ছে এরকম 1 1 0.0003 3, আর এই পাশে আসবে হচ্ছে 1 2.0001। আচ্ছা, তো এখন আমরা পিভটিং না করে কি হয় আর পিভটিং করে কি হয় সেটা আলাদা করে দেখি। প্রথম হচ্ছে পিভটিং ছাড়া করি। ঠিক আছে, সো পিভটিং ছাড়া যদি আমরা গজ এলিমিনেশন অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি করতে হবে? প্রথম কাজ কি, এটা ধরো বললাম এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2, এটা হচ্ছে আমাদের পিভট এলিমেন্ট। ঠিক আছে, সো প্রথম কাজ কি হবে বলো, তোমরাই বলো। বলো কোনটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করে কোত্থেকে বিয়োগ করব? স্যার নিচেটাকে 0.003 দিয়ে মাল্টিপ্লাই করে বিয়োগ করুন। বুঝি নাই। স্যার নিচেরটাকে 0.003 দিয়ে মাল্টিপ্লাই করে উপরটা থেকে বিয়োগ করুন। জি স্যার, এটা বুঝি 1.1/0.03। সো পিভট এলিমেন্টটা সবসময় নিচেই থাকে। এই জন্যই হচ্ছে গিয়ে মানে আমরা চাই যে এই এলিমেন্টটা যেন জিরো বা জিরোর কাছাকাছি না হয়। ঠিক আছে, সো 1 কে এইটা দিয়ে মাল্টিপ্লাই করার পরে কি আসে? xi প্লাস x1, এটা আই না 1, x1 প্লাস তারপর বলো কি আসবে? 0.0001। না 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 না, 1000। 10,000। 10,000 আসছে স্যার। 10,000 x2 ইকুয়াল টু, আর এই পাশে আসে হচ্ছে 6667। ঠিক আছে, সো এটা আমরা বলি ইকুয়েশন হচ্ছে 3। এবার কি করব, কোত্থেকে কোনটা বিয়োগ করব?
3 থেকে 2 স্যার। 3 থেকে 2 নাকি 2 থেকে 3? 2 থেকে 3 স্যার। সো 2 মাইনাস 3 যদি করি কি আসবে বলো? 0 minus 999 x2 minus 6666. ঠিক আছে, সো এই যে একটা এলিমিনেট হয়ে গেছে। তো এখানে যেহেতু আমাদের এটা 2x2 ম্যাট্রিক্স, আমাদের হচ্ছে আর কিছু করা লাগবে না, আমাদের ওই যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স চলে আসছে। তো এখন আমরা এখান থেকে x2 এর ভ্যালু বের করব, তাই না? জি স্যার। তাহলে x2 এর ভ্যালু কত আসে? x2 এর ভ্যালু হচ্ছে -6666 বাই -9, আর এটা মানে হচ্ছে 2/3। ও। এই পর্যন্ত কোনো সমস্যা নাই। 0.667 যাই হোক, মানে 2/3 এটাই তো আসে। আচ্ছা, তো এরপরের কাজ কি হবে? এই 2/3 টাকে আমরা প্রথম ইকুয়েশনে বসায়ে সেখান থেকে x1 এর ভ্যালু বের করব। সো এই 2/3 কে যদি এই প্রথম ইকুয়েশনে বসাই, এই যে প্রথম ইকুয়েশনে যদি আমি x2 এর ভ্যালু 2/3 বসাই, তাহলে কি হবে? তাহলে বসানোর পরে x1 এর ভ্যালু আসে হচ্ছে এরকম, মানে আমি যদি x1 টাকে ওই পাশে নিয়ে যাই, x1 এর ভ্যালু আসে এরকম 2.0001 মাইনাস 3 ইন্টু 2/3, যে 3x2 আর কি, ডিভাইডেড বাই 0.0003। ঠিক আছে, সো আমি কি করলাম, আমি এই যে এক নাম্বার ইকুয়েশনে x2 এর ভ্যালু বসালাম 2/3, মানে 3 ইন্টু 2/3, এই যে 3 ইন্টু 2/3, আর এটাকে হচ্ছে 2.001 থেকে মাইনাস করলাম, এই যে 2.0001 থেকে মাইনাস করলাম, আর এই পাশে x1 এর সাথে যে 0.0003 ছিল এটা দিয়ে ডিভাইড করলাম। ঠিক আছে, এখন দেখো তুমি ভুল করে কি করতে পারো, এটাকে ধরে নিতে পারো আচ্ছা এটা তো 2। বলা যায় না যে 2 এর পরে 3টা 0 তারপরে 1, আমি কি বলতে পারি না যে আচ্ছা এটা তো 2 এরই সমান, এটা মনে হয় 2। মানে তুমি ধরো এই ম্যাথ না, অন্য কোনো ম্যাথে তুমি ধরো এরকম করলা, করার পরে এখানে তোমার 2.0001 আসলো, তুমি বললা যে, মনে করলা যে আচ্ছা এটা তো 2 হইতে পারে, আমি এটাকে 2 ধরে ক্যালকুলেশন করি। তো এটাকে তুমি যদি 0 আসবে, করো তখন কি রেজাল্ট কি আসবে? তখন 0 আসবে, আর এখন আসবে 1/3। এটাকে 2 ধরে ক্যালকুলেট করলে এই 2 আর এখানে এখানে যে 3 আর 3 কাটাকাটি যাবে, 2 থাকবে, সো 2 - 2 হচ্ছে 0। 0 বাই 0.0003 হচ্ছে 0। তো 0 0 তো একটা মানে রুট হইতেই পারে, 0 হবে না এরকম তো কোনো কারণ নাই। তুমি মনে করবা যে তোমার ম্যাথ ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি তো ঠিক নাই, কারণ আমি যদি এটাকে 2 না ধরে 2.0001 ধরে করি, তাহলে কি আসবে? 1/3। 2.0001 মাইনাস 2 ডিভাইডেড বাই 0.0003। সো এটা করলে কি আসে? 1/3। এটা হচ্ছে অ্যাকচুয়াল আনসার। বুঝতে পারছো? So, এই যে এই সমস্যাগুলা পিভটিং না করলে হবে, যেহেতু এখানে পিভট এলিমেন্টটা অন্যান্য এলিমেন্ট গুলার চেয়ে ছোট, সেই জন্য এখন আমি যদি পিভটিং না করে, মানে রো গুলাকে চেঞ্জ না করে আমি যদি করি, গজ এলিমিনেশন করি, তখন হচ্ছে এই টাইপের সমস্যা দেখা যাবে। এবং তুমি যদি এটা একটা কম্পিউটারকে সলভ করতে দাও, সে পারবে, কারণ সে এটাকে আসলে একটু ধরবে না। বাট তুমি যদি আগের আমলের কম্পিউটারকে এটা সলভ করতে দিতা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখনকার কম্পিউটার গুলো হচ্ছে ম্যাক্সিমামই 64 বিট, হয়তো কয়েকজনের কাছে হয়তো 32 বিট থাকতে পারে, ম্যাক্সিমাম হচ্ছে এখন 64 বিট। সো আগে যেরকম ছিল, ধরো 4 বিট কম্পিউটার বা 8 বিট কম্পিউটার, সে কিন্তু ইজিলি অনেক সময় এটাকে তোমার এই 1টাকে বাদ দিয়ে এটাকে রাউন্ড অফ করে 2 বানায় ফেলবে, তোমার অ্যান্সার ভুল আসবে। ঠিক আছে, এখন আমরা বলো। এখানে আমরা এক নম্বর ইকুয়েশনটাকে কেন পিভট ইকুয়েশন ধরলাম? স্যার আপনি তো বলছিলেন ডিসেন্ডিং অর্ডারে। আমি তো সেটাই দেখানোর চেষ্টা করতেছি যে এইটাকে ধরে করলে এই সমস্যা হয়। ওকে স্যার। ডিসেন্ডিং অর্ডারে যে করব এটাই তো পিভটিং। পিভটিং মানে কি, তোমরা ইন্টারে পড়ে আসছো না? জি স্যার। পিভটিং মানেই হচ্ছে এই রো এর, আমি যে এই উপরে যে বললাম পিভটিং দুই ধরনের হয়, রো আর কলাম। সো রো এর অর্ডার গুলাকে চেঞ্জ করলে সেটা হচ্ছে রো পিভটিং, এটাকে আমরা পার্শিয়াল পিভটিং বলি। আর যদি আমরা রো আর কলাম দুইটা একসাথে পিভটিং করি, সেটা হচ্ছে কমপ্লিট পিভটিং। বাট আমরা রিয়ালি কমপ্লিট পিভটিং করি, মানে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমরা পার্শিয়াল পিভটিং করি। ঠিক আছে, আচ্ছা, সো এবার গজ এলিমিনেশন মানে আমরা হচ্ছে গিয়ে পিভটিং দিয়ে করব। সো তার মানে হচ্ছে আমরা অর্ডারটা চেঞ্জ করে দিব। সো 2 নাম্বার ইকুয়েশন প্রথমে চলে আসবে, 1 নাম্বার ইকুয়েশন পরে চলে যাবে। তাহলে আমরা রিরাইট করলে কি হবে? 1x1 প্লাস 1x2
ইকুয়াল টু 1, এটা হবে এখন আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 0.0003x1 প্লাস 3x2 ইকুয়াল টু 2.0001, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তো এবার এটা আমরা যেটা করলাম আমরা হচ্ছে পিভটিং করে সবচেয়ে বড় যে এলিমেন্টটা 1 সেটাকে উপরে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন যদি আমি গজ এলিমিনেশন করি তাহলে কি হবে বলো? প্রথমে কি করব? বলো প্রথমে কোনটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব? 1 নাম্বারকে স্যার 0.003/1 মাল্টিপ্লাই করলে কি আসবে? 0.0003x1 তারপর সেমই আসে স্যার, একই আছে যেহেতু। আচ্ছা, সো এটা হচ্ছে ইকুয়েশন 3। এবার কি করব? 2 - 3 স্যার। 2 - 3 করলে কি আসে? 0 0, তারপর 0 minus 2.997 মাইনাস sorry plus 2.997 2.9 কয়টা হবে? দুইটা না এটা হবে তিনটা না, তিনটা হবে। তিনটা তারপর x2 তারপর হলো 2.9998 2.9998। আচ্ছা, এখান থেকে x2 কত আসে? বলো, ক্যালকুলেট করে বলো কত আসে। স্যার 1.000033 এই দাঁড়াও, এটা তো কত আসে? 1 পয়েন্ট 0.000333 এরকম। না না না, এরকম আসার কথা না। স্যার ওই যে 1.998 হবে, এটা x2 এর ভ্যালু 2/3 আসে। 1 পয়েন্ট কোনটা? 1.998 হবে। ওই যে 2.998 এর জায়গায় 1.998 হবে। জি স্যার 1.9998 হয়েছে। এইটা ভুল করছো কেন? কোনটা কি হবে বলো? স্যার ওই ইকুয়াল টু রাইট সাইডে 1.9998 হবে। 1 পয়েন্ট, আচ্ছা হ্যাঁ 1 পয়েন্ট কত হবে? জি স্যার 9998 1.99998 2.9998 বলছিলাম আমি। তাহলে এখন কত আসে? 0.666 মানে 2/3 স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে তো সমস্যা নাই। এবার আমি যদি এটা 1 নাম্বার ইকুয়েশনে প্লট করি, এই যে 1 নাম্বার ইকুয়েশন যদি পুট করি তাহলে কি হয় দেখো, 1x1 প্লাস 1 ইন্টু 2/3 ইকুয়াল টু হচ্ছে 1। সো এখান থেকে x1 এর ভ্যালু আসে 1 মাইনাস 2/3/1। সো এখানে কি আগের মতো কোনো ঝামেলা দেখা যাচ্ছে? না স্যার দশমিকের ঝামেলা নাই তো। এরকম একটা ঝামেলা ছিল, এরকম কি ঝামেলা দেখা যাচ্ছে এখানে? না স্যার। সো এই জন্য এটা এটা রেজাল্ট আসবে হচ্ছে কত আসবে? x1 এর ভ্যালু কত ছিল? 1/3 1/3 আসে। 3। তার মানে হচ্ছে এই যে পিভটিং করলে, মানে আমি যদি লার্জার এলিমেন্টটাকে উপরে নেই, লার্জেস্ট এলিমেন্টটাকে উপরে নেই, ওই সিকোয়েন্স ওই সিকোয়েন্স অনুযায়ী সাজাই, তারপরে গজ এলিমিনেশন করলে আমাদের এই যে ডিভিশন বাই জিরো বলো বা জিরোর কাছাকাছি যদি কোনো এলিমেন্ট থাকে তাহলে হচ্ছে আমাদের ওই সমস্যা হয় না। যেমন এখানে 0.0003 ছিল জিরোর অনেক কাছাকাছি, সেই জন্যই কিন্তু প্রবলেম গুলো দেখা গেছে। প্লাস এটা ছিল 1 এর চেয়ে ছোট, এই জন্য এটাকে আমরা পার্শিয়াল পিভটিং করে মানে রো এর অর্ডারটা চেঞ্জ করে এটা উপরে নিয়ে গেছি, এটা নিচে নিয়ে আসছি, তারপরে সলভ করছি, আর কোনো সমস্যা হয়নি। বুঝতে পারছো?
বলো, কার কোনো কনফিউশন? কারো কনফিউশন নাই? স্যার আচ্ছা, তো আমরা প্রথমে যেই ম্যাথটা করছিলাম সেটাতে ম্যাট্রিক্সটা কিরকম ছিল, মানে সেটাকে কেন আমরা করি নাই, কোনো পিভটিং বা এরকম কিছু কেন করি নাই? কারণ হচ্ছে সেখানে আমাদের ম্যাট্রিক্সটা ছিল এরকম 3x1 minus 0.1x2, তারপর হচ্ছে minus 0.2x3 equal to 7.85, তারপরে ছিল হচ্ছে 0.1x1 plus 7x2 minus 0.3x3 equal to minus 19.3, আর লাস্টে ছিল হচ্ছে 0.3x1 minus 0.2x2 plus 10 point, আচ্ছা পয়েন্ট নাই, 10x3 equal to হচ্ছে 71.4। তো এখানে কি কোনো পিভটিং করা লাগবে? 3 কি অলরেডি বড় না? লার্জ এলিমেন্ট অলরেডি উপরে আছে স্যার। সে দরকার নাই এখানে। আচ্ছা, তো এবার আমরা নতুন একটা টেকনিক শিখবো। তো গজ এলিমিনেশন নিয়ে তো কারো কোনো সমস্যা নাই। যদি এরকম কোনো মানে এখানে যদি 0 বা 0-র কাছাকাছি কোনো ভ্যালু থাকে, বা এখানে যদি এমন কোনো ভ্যালু থাকে যেটা হচ্ছে এগুলার চেয়ে ছোট, তাহলে তোমরা ওই যে রো পিভটিং করে নিবা, কলাম পিভটিং এর দরকার নাই। আর হচ্ছে গিয়ে ওই যে মানে অলওয়েজ যে কোনো ধরনের নিউমেরিক্যাল ক্যালকুলেশন করার সময় অ্যাটলিস্ট দশমিকের পরে 4টা ডিজিট করে নিবা, তাহলে আর সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এবার আমরা নতুন একটা টেকনিক শিখবো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গজ এলিমিনেশনেরই একটু মানে আর একটু এক্সটেন্ডেড ভার্সন আর কি, সেটা হচ্ছে গজ জর্ডান। ঠিক আছে, তো আমরা এই এক্সাম্পলটা দিয়েই গজ জর্ডান দেখব। গজ জর্ডানের প্রথম স্টেপ এটা হচ্ছে গিয়ে গজ এলিমিনেশনের মতো সেম। গজ এলিমিনেশন আমরা কি করি, আমরা হচ্ছে রো অপারেশন করে এই যে নিচের যে 3টা এলিমেন্ট দেখা যাচ্ছে, এই যে এই 3টা এলিমেন্ট, এগুলাকে আমরা 0 বানাই। তারপর লাস্টের ইকুয়েশন থেকে আমরা x3 বের করি, তারপর সেটাকে আমরা সেকেন্ড ইকুয়েশনে পুট করে x2 বের করি, তারপর x2 আর x3 ফার্স্ট ইকুয়েশনে বসায় আমরা হচ্ছে x1 বের করি। ঠিক আছে, সো গজ এলিমিনেশনে আমাদের দুইটা স্টেপ ছিল, একটা হচ্ছে ফরওয়ার্ড এলিমিনেশন, আর সেকেন্ডটা হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন, তাই না? ফরওয়ার্ড এলিমিনেশন করে আমরা হচ্ছে এই যে নিচের 3টাকে 0 বানাই, আর এরপরে ব্যাক সাবস্টিটিউট করে এই যে x3 কে x3 ভ্যালু বের করে এখানে বসাই, তারপর x2 আর x3 ভ্যালু বের করে এখানে বসাই। এই যে এখান নিচেরটা থেকে যে উপরের দিকে যাচ্ছি, এটা কি বলা হয় হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন। ঠিক আছে, সো গজ এলিমিনেশনে হচ্ছে এই দুইটা স্টেপ ছিল। আর গজ জর্ডানে আমরা যেটা করি, ফরওয়ার্ড এলিমিনেশন করে নিচের 3টাকে 0 বানাই ফার্স্টে, বাট এরপরে ব্যাক সাবস্টিটিউশন করি না। তারপরে হচ্ছে রো আর কলামের অর্ডার গুলাকে চেঞ্জ করে আমরা হচ্ছে এই 3টা 0-কে এই উপরে পাঠায় দিই। ঠিক আছে, এই উপরে পাঠায় দিই, উপরে পাঠায় দিই। তারপর এখানে যেই 3টা ভ্যালু থাকবে সেগুলাকে আমরা 0 বানাই। এটা করলে যেটা হয়, এই প্রাইমারি ডায়াগোনাল ছাড়া আর সবগুলা এলিমেন্ট 0 হয়। ঠিক আছে, তো সেখানে আর ব্যাক সাবস্টিটিউশন লাগে না, ডিরেক্টলি আমি এখান থেকে x3 বের করে ফেলতে পারবো, এখান থেকে x2 বের করে ফেলতে পারবো, এখান থেকে x1 বের করে ফেলতে পারবো। বুঝা গেছে ডিফারেন্সটা কোথায়? জি স্যার। তো এটার জন্য প্রথমে আমাদেরকে গজ এলিমিনেশনের মতো ফরওয়ার্ড এলিমিনেশন করে নিচের 3টাকে 0 বানাইতে হবে। তো এটা যেহেতু আমরা যেহেতু লাস্ট ক্লাসে করে আসছি, তো আমি ডিরেক্টলি ওখান থেকে লিখে দিই। তো এটাকে প্রথমে গজ এলিমিনেশনের মতো আমরা যদি করি, ফরওয়ার্ড এলিমিনেশন করি, তাহলে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সে এরকম হয় 3 minus 0.1 minus 0.2, তারপর এখানে আসে হচ্ছে 0, 7.0033
মাইনাস 0.2933, আর নিচে আসে হচ্ছে 10.0120, আর কনস্ট্যান্ট টার্ম গুলা হচ্ছে 7.85, তারপর হচ্ছে মাইনাস 19.56, আর হচ্ছে গিয়ে 70.08। সো গজ এলিমিনেশন করার পরে যে নিচের তিনটা আমাদের জিরো চলে আসছে, ঠিক আছে। তো এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে ফুল কমপ্লিট পিভটিং করব আর কি, ঠিক আছে। সো রো গুলাকে মানে ইন্টারচেঞ্জ করে ফেলবো, এট দ্য সেম টাইম কলাম গুলাকে ইন্টারচেঞ্জ করে ফেলবো, মানে এই তিনটা জিরোকে আমরা উপরে পাঠাই দেবো। তো প্রথমে আমরা রো গুলাকে ইন্টারচেঞ্জ করি, এরপরে আমরা কলাম গুলাকে ইন্টারচেঞ্জ করি। তাহলে আমাদের যেটা আসবে, মানে আমি যে প্রথম লাস্টের ইকুয়েশনটা রিভার্স অর্ডারে প্রথমে লিখবো। সো ফার্স্টে আসবে হচ্ছে 10 স্যার এখানে আমরা ঠিক কি অপারেশনটা করলাম শুনি নাই, মানে জিরো গুলা কেমনে হলো? কোনটা কি করলাম? মানে এই মানে ট্রায়াঙ্গুলারের মধ্যে জিরো গুলো আসলো কেমনে, কোন অপারেশন করলাম শুনতে পারি নাই স্যার। এটা তো গজ এলিমিনেশন থেকেই আসছে, ও Last বুঝছি step স্যার। বললাম না, ওইটাই মানে প্রথম স্টেপ হচ্ছে ওইটাই। প্রথম স্টেপে গজ এলিমিনেশনের মতো তোমাকে এই নিচের ট্রায়াঙ্গেলের যে ভ্যালুগুলা এগুলাকে জিরো বানাইতে হবে, বুঝতে পারছো? এরপরে হচ্ছে এই রো আর কলাম গুলাকে কমপ্লিটলি ইন্টারচেঞ্জ করে, মানে কমপ্লিট পিভটিং করে এই যে নিচের তিনটা জিরো এগুলাকে আমি উপরে পাঠাই দিব, মানে এই জায়গায় পাঠাই দিব আর কি, ঠিক আছে। পাঠাই দেওয়ার পর এই তিনটা ভ্যালু নিচে চলে আসবে। এরপর আবার সেম গজ এলিমিনেশনে আমরা যেই কাজগুলো করছি সেই একই ভাবে আবার এই নিচের তিনটা ভ্যালুকে আমরা হচ্ছে আবার জিরো বানাবো। তখন আর আমাদেরকে হচ্ছে এই যে ব্যাক সাবস্টিটিউট করা লাগবে না। সো এখন আমি কমপ্লিট পিভটিং করে এই ম্যাট্রিক্সটাকে আরেকবার লিখি। সো আমি লাস্টের যে ইকুয়েশনটা এটাকে আমি এখন রিভার্স অর্ডারে লিখবো, ঠিক আছে। সো ফার্স্টে আমি লিখবো 10.0120, লিখলাম এই যে 10.0120, তারপর হচ্ছে এই জিরো লিখলাম, তারপর হচ্ছে এই জিরো লিখলাম, স্যার 20 স্যার 02 লিখেছেন। সরি 20, তারপর জিরো, তারপর জিরো। আর এই পাশে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তো আর এখানে ইন্টারচেঞ্জ করার কিছু নাই। এই পাশে হচ্ছে 70.08, একটা লিখে ফেললাম। এবার হচ্ছে সেকেন্ড ইকুয়েশনটা আমরা এই যে রিভার্স অর্ডারে লিখবো। তো ফার্স্টে লিখবো হচ্ছে মাইনাস 0.2933, তারপর হচ্ছে 7.0033, আর এরপর হচ্ছে মাইনাস 0.29, স্যার এরপরে তো 0। এরপর হচ্ছে জিরো, আর এই পাশে হচ্ছে মাইনাস 19.56। সো এটা লিখলাম। আর এরপরে হচ্ছে ফার্স্ট ইকুয়েশনটাকে আমরা রিভার্স অর্ডারে লিখবো। তো প্রথমে আসবে হচ্ছে মাইনাস 0.2, এরপরে আসবে হচ্ছে মাইনাস 0.1, এরপর আসবে হচ্ছে 3, আর এখানে আসবে হচ্ছে 7.85। তো এই যে নিচের তিনটা এলিমেন্ট এখন উপরে চলে গেছে, ঠিক আছে। তো এই যে আমি কি রো এর অর্ডার চেঞ্জ করলাম, আবার কলামের অর্ডারও কি চেঞ্জ করলাম না এখানে? জি স্যার। তো এটা কি কমপ্লিট পিভটিং না? ইয়েস। এটা কি বুঝছো সবাই এখানে কি করছি? নাকি আরেকবার বলবো? স্যার আমরা যখন পরীক্ষার সময় এটা করতে যাব তখন স্যার ডাইরেক্ট খালি এরকম করে দেবো, মানে কিছু কি লেখা লাগবে এর সাথে? হ্যাঁ, তুমি লিখবা মানে পিভটিং করে, রো আর কলাম পিভটিং করে আমরা হচ্ছে এখান থেকে এটা পাই। মানে প্রথমে তো তুমি গজ এলিমিনেশনের মতো যে এলিমিনেশন করে তুমি হচ্ছে নিচের তিনটাকে জিরো বানাবা। এরপরে লিখবা হচ্ছে আমরা এই যে রো অপারেশন করে, সরি আমরা ওই যে কমপ্লিট পিভটিং করে আমরা হচ্ছে গিয়ে এটাকে এভাবে লিখতে পারি, মানে এই যে নিচের তিনটা জিরোকে উপরে পাঠিয়ে দিবা। তো সেটা কিভাবে করবা, এই যে লাস্টের ইকুয়েশনটা দিয়ে শুরু করবা। এই 10.0120 এটা আগে লিখবা, তারপর জিরো, তারপর এই জিরো, তারপর হচ্ছে সেকেন্ড ইকুয়েশনে যাবা, আগে লিখবা হচ্ছে মাইনাস 0.2933 যে লিখলাম, তারপর লিখবা হচ্ছে 7.0033, তারপর হচ্ছে এই জিরো, যে জিরো লিখলাম, আর এই পাশে হচ্ছে মাইনাস 19.56, তারপর হচ্ছে ফার্স্ট ইকুয়েশনে যাবা, এটাকে রিভার্স অর্ডারে লিখবা। সো ফার্স্টে আসবে হচ্ছে মাইনাস 0.2, তারপর আসবে হচ্ছে মাইনাস 0.1, আর ফাইনালি আসবে হচ্ছে 3, আর এই পাশে হচ্ছে 7.85। তো এখন আমাদের টার্গেট হচ্ছে, আগে কি করছো ভুলে যাও, এটা একটা নরমাল গজ এলিমিনেশনের ম্যাথ মনে করো, এই নিচের তিনটাকে আবার জিরো বানাইতে হবে। উপরের তিনটা তো জিরো থাকবেই, এটা তো চেঞ্জ হবে না। এখন জাস্ট নিচের তিনটাকে জিরো বানাইলেই তোমার হচ্ছে এই যে প্রাইমারি ডায়াগোনালে যেই তিনটা এলিমেন্ট থাকবে এটা ছাড়া আর সবগুলা জিরো হয়ে যাবে।
তখন আর ব্যাক সাবস্টিটিউশন করা লাগবে না, ডিরেক্টলি এখান থেকে আমি ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, সো এটাকে আমরা এখন মানে আমরা বলতে পারি এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2, এটা হচ্ছে ইকুয়েশন 3। মানে আমি জাস্ট এমনি অঙ্ক করার জন্য করলাম আর কি। তোমরা যখন করবা অলরেডি তো ইকুয়েশন 1 আগেই তোমরা ডিক্লেয়ার করে ফেলবা, সো এখানে আবার ইকুয়েশন 1 লিখো না, এখানে মানে আগেরটা থেকে কন্টিনিউ করে তোমার যদি 6 আসে বা 7 আসে সেটা লিখবা। ঠিক আছে, তো এটাকে যদি আমরা এখন গজ এলিমিনেশনের মতো এলিমিনেশন করতে চাই, তাহলে প্রথমে কি করব? কোনটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব বলো? আচ্ছা আগে বলো, এখানে কি আর কোনো পিভটিং করার দরকার আছে? লার্জেস্ট এলিমেন্ট কি অলরেডি উপরে না? জি স্যার। তার তো কিছু করার দরকার নাই। না স্যার। আচ্ছা, তো প্রথমে কি করব? কোনটাকে কি দিয়ে স্যার মাল্টিপ্লাই করব? 0.2 বাই 0.2933 এটা দিয়ে হচ্ছে এটা দিয়ে কি করব? 2 নাম্বারটাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে। 2 নাম্বার কেন? স্যার নিচেই ট্রায়াঙ্গুলারটা 0 করবেন। হ্যাঁ, গজ এলিমিনেশনে আমরা প্রথমে কি করি? দেখো আগের এক্সাম্পলে কি করে আসছিলাম, যে এখানে কি করে আসছিলাম, 1 নাম্বারটাকে চাই। হ্যাঁ 1 কে এইটা বাই এটা দিয়ে মাল্টিপ্লাই করছি, সো এখানেও তো সেম। বুঝছি স্যার। তোমার নিচের তিনটাকে তো তুমি অলরেডি মানে এই কর্নারের উপরের তিনটাকে তুমি অলরেডি নিচে নিয়েই আসছো, তো এখন এটাকে আর আলাদা করে দেখার কিছু নাই। তুমি এটাকে নরমাল গজ এলিমিনেশনের একটা প্রবলেম মনে করো। এখন গজ এলিমিনেশনে যেভাবে তুমি এগুলাকে জিরো বানাইতা, একই প্রসিডিওরে তুমি এগুলাকে জিরো বানাবা। এখানে কি আছে দেখার দরকার নাই, যা থাকুক থাক, ওটা কিছু ওটা চেঞ্জ হবে না, ওটা ওইভাবেই থাকবে। 0.2933 বাই 10.0120 এটা দেখে তার মানে হচ্ছে -0.2933 আর হচ্ছে 10.0120, এটা দিয়ে মাল্টিপ্লাই করব। তারপর কোত্থেকে যে রেজাল্ট আসবে কোত্থেকে বিয়োগ করব? 2 থেকে স্যার। থেকে ঠিক আছে, তো এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে আমাদের আসে হচ্ছে তোমরা মাল্টিপ্লাই করে দেখো, এরকম এরকম আসে -0.2933, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0, আর এই পাশে আসে হচ্ছে -2.0526। ঠিক আছে, এরপর হচ্ছে 2 থেকে, আচ্ছা এটাকে একটা নাম্বার দিই আমরা, এটাকে আমরা ধরো 4 দিলাম, 4 দিলাম। 2 থেকে 4 বিয়োগ করব, বিয়োগ করলে আসবে হচ্ছে 0, 7.0033, আর হচ্ছে -17.5074। ঠিক আছে, জি স্যার। সো এটাকে আমরা ইকুয়েশন 5 বলি। আচ্ছা, তো এরপরের কাজ কি হবে? এরপর 2 নম্বরটাকে সাইজ করতে, 2 নম্বর ইকুয়েশন। 2 নাম্বার তো করলামই। স্যার এই 3 নম্বরের এই টার্মটাকে 0 করা। হ্যাঁ, কোনটায় কি দিয়ে মাল্টিপ্লাই করবো বলো? বলো কোনটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করবো? তার 3 নাম্বারটাকে 3 নাম্বারকে কেন করবো? ও না, এবার 2 নাম্বারটাকে মাল্টিপ্লাই করতে 2 হবে। নাম্বারকে কেন করবো? 1 নাম্বার কি? 1 নাম্বার কে? 1 নাম্বার কি? আচ্ছা তাহলে হ্যাঁ, 1 আমাদের নাম্বার প্রথম টার্গেট ছিল এটাকে 0 বানানো, বানায় ফেলছি, হয়ে গেছে। এবার টার্গেট হচ্ছে এইটাকে 0 বানাবো। 1 নাম্বারকে -0.2 বাই 10.0120 দিয়ে করতে হবে। হ্যাঁ, 1 নাম্বারকে -0.2 বাই 10.0120। দেখো প্রতিবারে কি আমরা এটা দিয়ে ডিভাইড করতেছি না? জি স্যার। এই জন্য এটা হচ্ছে পিভট এলিমেন্ট, বুঝা গেছে? মানে এই জন্য এটার নাম হচ্ছে পিভট এলিমেন্ট। জি স্যার। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 1 কে মাল্টিপ্লাই করব -0.2 বাই 10.0120, এটা দিয়ে মাল্টিপ্লাই করব। এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসে তোমরা করে দেখো, আমার এরকম আসছে -0.200, আর এই পাশে আসছে হচ্ছে -1.3945। আচ্ছা, এটা আসলো। এরপরে কি করব? এটাকে আমরা দেই ধরো ইকুয়েশন 5 6। 3 থেকে 6 মাইনাস দিব। এবার হচ্ছে এই যে
3 নাম্বার ইকুয়েশন থেকে 6 নাম্বার ইকুয়েশন বিয়োগ করব। এটা তো ক্লিয়ার সবার নাকি? এর আগের আচ্ছা। বার কি করছিলাম 2 থেকে 4 বিয়োগ 4 দিছিলাম। বিয়োগ করছিলাম, সেবার হচ্ছে 3 থেকে 6 বিয়োগ করব। 3 থেকে sorry, 3 থেকে 6 বিয়োগ করলে কি আসে? 0 মাইনাস 0.13, আর এই পাশে আসে হচ্ছে 9.2445। সেটাকে আমরা বলি ইকুয়েশন 7। আচ্ছা, এখন এই যে এটাও আমাদের 0 হয়ে গেল, তারপর এটাও আমাদের 0 হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি একটু ফ্রেশ করে 1 নাম্বার ইকুয়েশন, 5 নাম্বার ইকুয়েশন আর হচ্ছে 7 নাম্বার ইকুয়েশনটা লিখি। আমাদের আসে হচ্ছে 10.0120, এটা 1 নাম্বার ইকুয়েশন, যেটা ছিল ওইভাবেই আছে। আর এই পাশে হচ্ছে 70.08। তারপরে আমরা লিখবো হচ্ছে 5 নাম্বার ইকুয়েশনটা। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ইকুয়েশন। পাঁচ নাম্বার ইকুয়েশন হচ্ছে 0, তারপর 7.0033, তারপর হচ্ছে 0, আর এই পাশে হচ্ছে মাইনাস 17.5074 ছিল না? হ্যাঁ ঠিক আছে, তো এটা হচ্ছে 5 নাম্বার ইকুয়েশন লিখলাম। আর এরপরে লাস্টে লিখবো হচ্ছে যে এইমাত্র যেটা বের করলাম 7 নাম্বার ইকুয়েশন। 7 নাম্বার ইকুয়েশন হচ্ছে 0, তারপরে মাইনাস 0.13 আর হচ্ছে 9.2445। ঠিক আছে, তো এখন এটাকে বলি, এটা ধরো কি আগে কি ছিল 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10। আচ্ছা, তো এবার টার্গেট কি? এবার হচ্ছে এইটাকে 0 বানাইতে হবে। তো এখন পিভট এলিমেন্ট কোনটা? বলো এখন পিভট এলিমেন্ট কোনটা? 2 নাম্বার 7.00 পিভট 7.003। এলিমেন্ট কিন্তু এটা। এখন আর 1 নাম্বার নিয়ে কাজ নাই, 1 নাম্বারের কাজ শেষ। সরি 1 নাম্বার না, এই যে এখানে 8 নাম্বার, এটার কাজ কিন্তু শেষ। এবার হচ্ছে এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, সো এখানে পিভট এলিমেন্ট হচ্ছে এখন 7.0033। তাহলে এখন কোনটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব? স্যার 6 নাম্বারকে -0.1 বাই 7.003। 6 পাইলা কোথায়? 9 নাম্বার স্যার, সরি। হ্যাঁ, সো 9 নাম্বারকে কি 9 নাম্বারকে মাল্টিপ্লাই করব? তা 10 নাম্বারকে 7.003 বাই -0.1 দিয়ে মাল্টিপ্লাই। কি বলতেছো তোমরা, এখনো বুঝো নাই? এখন তো ঠিক কি বলছি 9 নাম্বারকে ঠিক বলছিলা, কিন্তু কি দিয়ে মাল্টিপ্লাই করব এটা ঠিক বলো নাই। -0.1 বাই 7.003 দিয়েছে। আচ্ছা, আমরা আগেরটা দেখে আসি। আমরা কি 9 নাম্বার কি করব? দেখো এখানে কি করছিলাম, দেখো আমি বলে দিছি যে এখন আর এই প্রথম ইকুয়েশন নিয়ে আমাদের কাজ নাই, আমাদের হচ্ছে এইটা আর এটা নিয়ে কাজ। আর পিভট এলিমেন্ট হচ্ছে এটা। এর আগেবার আমরা কি করে আসছিলাম, দেখো এখানে কি করে আসছিলাম, 1 নাম্বার ইকুয়েশনকে, ও আচ্ছা যে আচ্ছা, জি স্যার। ইকুয়েশনে পিভট এলিমেন্ট থাকবে সেই ইকুয়েশনকে আমরা এই যে -0.2933 ডিভাইডেড বাই পিভট এলিমেন্ট দিয়ে গুণ করছি। তো যে ইকুয়েশনে পিভট এলিমেন্ট থাকবে সেটাকে প্রথমে গুণ করতে হবে। এখন কোন ইকুয়েশনে পিভট এলিমেন্ট আছে? 9 নাম্বার। 9 স্যার। 9 কে গুণ করব না? জি স্যার। কি দিয়ে গুণ করব? -0.1 বাই -0.1 বাই 7.003। 7.0033। আচ্ছা, এটা করলে আসে হচ্ছে, এটা করলে আসে এরকম 0 মাইনাস 0.0999 0, আর এখানে আসে হচ্ছে
স্যার 0.498 বলো। মাঝখানেরটা -0.1 আসবে না? হ্যাঁ, এটাকে -0.1ই ধরা যায় না? ও আচ্ছা, হ্যাঁ ধরা যায়। ঠিক আছে, আমি -0.1 লিখি, অসুবিধা নেই। আচ্ছা, এটাকে বলবো, এটা হচ্ছে ইকুয়েশন 11। এরপর কি করব? 10 - 11 স্যার। এরপর হচ্ছে, হ্যাঁ, এরপর হচ্ছে 10 - 11। এটা করলে কি আসে? 0 0 0 0 0। 3 হুম, 0 কেন আসবে আরেকটা? না স্যার 3 ঠিক আছে। আর এই পাশে আসবে হচ্ছে 8.9947। এটাকে আমরা বলতে পারি ইকুয়েশন 12। আশা করি আর ইকুয়েশন দেখা লাগবে না। আচ্ছা, তো এখন আমাদের কিন্তু হয়ে গেছে কাজ। তো এবার আমরা আরেকবার ফাইনালি ইকুয়েশন গুলাকে রিরাইট করে লিখবো। তো প্রথমে কি আসবে? প্রথমে হচ্ছে এই যে আমাদের ইকুয়েশন 1 যেটা ছিল, বা ইকুয়েশন 8 যেটা, সেটা লিখবো। তারপরে হচ্ছে ইকুয়েশন 9 যেভাবে আছে সেভাবেই লিখবো। আর ইকুয়েশন 10 এর জায়গায় কোনটা লিখবো? 12 স্যার। 12 লিখবো, কারণ এখানে দুইটা জিরো আমরা মাত্র বানাইলাম। তো আমরা রিরাইট করি। প্রথমে হচ্ছে ইকুয়েশন 8। প্রথমে হচ্ছে ইকুয়েশন 8। ইকুয়েশন 8 হচ্ছে 10 পয়েন্ট, মানে আমরা জাস্ট একবার মানে ফ্রেশ করে লিখতেছি আর কি, আর কিছু করব না, কোনো রো অপারেশন করা লাগবে না, কাজ হয়ে গেছে। 10.0120 আর এই পাশে হচ্ছে 70.08। তারপর 0 7.0033 0 -17.5074। আর এই মাত্র যেটা বের করলাম 0.038.9947। এখন দেখো, এই তিনটাও জিরো, এই তিনটাও জিরো। এখান থেকে কি ডিরেক্টলি একটা ভ্যালু চলে আসবে না? তারপর এখান থেকে এই দুটা থেকে ডিরেক্টলি আরেকটা ভ্যালু চলে আসবে। আর ফাইনালি এটা থেকে এই দুটা থেকে আরেকটা ভ্যালু চলে আসবে। তো আমরা আরেকটা যেটা করতে পারি, আমরা হচ্ছে মানে ম্যাট্রিক্সে রেখেই, মানে আমরা আর ওইভাবে না লিখে আমরা হচ্ছে এটাকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাই ফেলি। তাহলে এই পাশে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স বানানোর জন্য কি করতে হবে? এইটাকে ডিভাইড করে, এই ইকুয়েশনটাকে ডিভাইড করতে হবে ডিভাইডিং বাই 10.0120। তো পুরো ইকুয়েশনটাকে আমরা 10.0120 দিয়ে ডিভাইড করলাম, অসুবিধা তো নাই। প্রথমে আসবে হচ্ছে 1 0 0, আর এই পাশে আসবে হচ্ছে 7 আসবে আর কি, 7 এর কাছাকাছি আসবে। তারপর সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা কি দিয়ে ডিভাইড করব? 7.0033 দিয়ে ডিভাইড করব। তাহলে আসবে হচ্ছে 0, যেখানে আসবে 1, এখানে আসবে 0, আর এখানে আসবে হচ্ছে -2.5, অ্যারাউন্ড এরকম আসবে আর কি। আর এরপর ফাইনালি থার্ড ইকুয়েশনটাকে আমরা ডিভাইড করব হচ্ছে 3 দিয়ে। সো 3 দিয়ে ডিভাইড করলে 0 0 1, আর এই পাশে আসবে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি 3 আসবে আর কি। এটাকে তুমি যদি 9 ধরো, আমি তো কিছু কয়েক জায়গায় তো আমি রাউন্ড অফ করে ফেলছি, সো এই জন্য এটা অ্যাকচুয়ালি 9 আর কি, মানে অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে 3। সো এখানে এই যে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বানায় ফেললাম। তো এখান থেকে ডিরেক্টলি আমাদের ভ্যালুগুলো চলে আসছে না? আচ্ছা, এখন আমাকে বলো, এই 3 কি x1 নাকি x3? স্যার x1। কেন? ওই যে উল্টাই উল্টাই দেওয়া হয়েছিল কলাম আর এটা কি সবাই বুঝছো? রো। জি স্যার। তার মানে এখানে ইকুয়েশন গুলা কোন অর্ডারে আছে? এটা হচ্ছে x1 x2, এটা হচ্ছে x3, এটাও সেম x1 x2 x3, এটাও সেম x1, এরকম অর্ডারে আছে না? তো এখান থেকে x1 এর ভ্যালু পাচ্ছি আমরা হচ্ছে 3,
x2 এর ভ্যালু পাচ্ছি হচ্ছে -2.5 আর x3 এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 7। তুমি যদি এরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স না বানাইতে চাও অসুবিধা নাই, আমাদের এখানে যেটা আসছিল তুমি ডিরেক্টলি এখান থেকে লিখে দিতে পারো যে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে পাই x3 এর ভ্যালু হচ্ছে এইটা ডিভাইডেড বাই এটা, তারপর বলবা সেকেন্ড ইকুয়েশন থেকে পাই x2 এর ভ্যালু হচ্ছে এইটা ডিভাইডেড বাই এটা, তারপর বলবা যে ফার্স্ট থার্ড ইকুয়েশন থেকে পাই x1 এর ভ্যালু হচ্ছে এটা ডিভাইডেড বাই এটা। তাহলে তোমার এই তিনটা ভ্যালু আসবে আর কি। বুঝা গেছে? দেখো স্যার। বলো এইটুকু নিয়ে কারো কোনো ডাউট? স্যার ডিভাইড করার আগের এটা ম্যাট্রিক্স এর ঠিক আগের যে লাইনটা ছিল স্যার এটা একটু আমার কনফিউশন আছে, ঠিক মানে স্যার তুলতে পারিনি আর কি, মিস করেছিলাম স্যার। কোনটা কোনটা হতে পারে? যেটা ডিভাইড করার আগে কোনটা? স্যার এটার আগে স্যার এই যে ইকুয়েশনটা যেভাবে স্যার ডিরাইভ করেছেন 10 মাইনাস কত নাম্বার ইকুয়েশন স্যার? 10 - 11 মানে এখানে বুঝো নাই? স্যার এটা মিস করেছিল আগে তুলতে, এটার জন্য বলেছিলাম 10 - 11 ইকুয়েশন। এখানে তো আমরা জাস্ট আগের মতোই, তোমার এই যে এটা হচ্ছে এখন পিভট ইকুয়েশন, প্রথম ইকুয়েশন বাদ, এটা আর দেখা লাগবে না। এটা হচ্ছে এখন পিভট ইকুয়েশন আর এটা হচ্ছে পিভট এলিমেন্ট। সো আমরা কি করব, যেই ইকুয়েশনে পিভট এলিমেন্ট থাকবে সেটাকে আমরা এই যে -0.1 বাই পিভট এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করব। সো তার মানে হচ্ছে ইকুয়েশন 9 কে আমরা এই যে ইকুয়েশন 9 কে -0.1 বাই 7.0033 দিয়ে মাল্টিপ্লাই করব, করার পরে আমাদের হচ্ছে এটা আসবে, সেটাকে আমরা বললাম এটা হচ্ছে ইকুয়েশন 11। এরপরে কি করব, 10 থেকে 11 বিয়োগ করব। এটা আমরা আগেও করে আসছি, আমরা যখন নরমালি গজ এলিমিনেশন করতাম তখনও করে আসছি, ঠিক আছে? তো 10 থেকে 11 বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 003 আর এখানে হচ্ছে 8.9947, ঠিক আছে? তো এখন আমরা ফ্রেশ করে লিখবো, আমরা হচ্ছে এই যে ইকুয়েশন 8 কে লিখবো, ইকুয়েশন 9 কে লিখবো, ইকুয়েশন 10 এর জায়গায় লিখবো হচ্ছে এইমাত্র যেটা বানাইলাম ইকুয়েশন 11 সেটা। সো এই যে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 8 যেটা আগের মতোই সেম। এরপর হচ্ছে ইকুয়েশন 9, এই যে ইকুয়েশন 9 এটাও আগের মতোই সেম। আর এখানে ইকুয়েশন 10 এর জায়গায় আমরা জাস্ট হচ্ছে গিয়ে ইকুয়েশন এই যে লাস্টে 12 যেটা আসছে আর কি, বিয়োগ করার পরে 12 আসছে, ইকুয়েশন 12টা এখানে লিখে দিলাম। তো এখানে খেয়াল করে দেখো তোমার এই তিনটাও জিরো, এই তিনটাও জিরো, সো এখানে আর কোনো ব্যাক সাবস্টিটিউশনের দরকার নাই। ডিরেক্টলি তুমি বলে দিতে পারো যে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে পাই x3 এর ভ্যালু হচ্ছে 70.08 বাই 10.01, মানে x3 এর ভ্যালু হচ্ছে 7। তারপর সেকেন্ড ইকুয়েশন থেকে পাই x2 এর ভ্যালু হচ্ছে -17.5074 বাই 7.0033, মানে x2 হচ্ছে -2.5। আর ফাইনালি আমরা থার্ড ইকুয়েশন থেকে পাই 8.9947 বাই 3, এটা হচ্ছে অলমোস্ট 3, মানে x1। সবাই বুঝছো? Yes, sir. স্যার এখানে তো অনেকগুলো স্টেপ ফলো করতে হলো। হ্যাঁ, এখানে অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, ঠিক আছে, বুঝতে পারছি। বাট তুমি যদি কম্পিউটারের দিক থেকে চিন্তা করো, মানে তোমাকে আমি যদি একটা প্রোগ্রাম লিখতে দেই, মানে আমি তো দিব তোমাদেরকে গজ এলিমিনেশন, গজ জর্ডান লিখতে দিব। তো তুমি নর্মালি চিন্তা করে দেখো, তুমি যদি গজ এলিমিনেশন করতে চাও, তোমাকে প্রথমে ফরওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য একটা কাজ, মানে একটা অ্যালগরিদম লিখতে হবে। এরপর তোমাকে আবার ব্যাক সাবস্টিটিউশনের জন্য আরেকটা অ্যালগরিদম লিখতে হবে। বাট তুমি যদি গজ জর্ডানের কথা চিন্তা করো, তুমি নর্মালি ফরওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য যেই অ্যালগরিদমটা লিখছিলা ওইটাই কি আবার ইউজ করতে পারবা না এখানে? দেখো আমি কিন্তু একই কাজ করছি। আমি এই যে মানে ওই যে ইয়াটা চেঞ্জ করার পর, তোমার রো আর কলামের অর্ডার গুলো চেঞ্জ করার, সিকোয়েন্স গুলো চেঞ্জ করার পর যে ইকুয়েশনটা পাইছি এটাকে কিন্তু নর্মাল গজ এলিমিনেশন আমরা যেভাবে কাজ করে আসছি সেভাবে কিন্তু সলভ করে আসছি, আমি আর এক্সট্রা কিছু করি নাই। তুমি কি তোমার আগের অ্যালগরিদম বা আগের কোডটাকে ইউজ করতে পারবা না? জাস্ট তোমাকে যেটা করতে হবে, রো আর কলামের অর্ডার গুলোকে চেঞ্জ করে মানে কমপ্লিট পিভটিং করতে হবে। এটা তো আর অত বড় কিছু না। আর তুমি যদি ব্যাক সাবস্টিটিউশন করতে যাও দেখবা সেই অ্যালগরিদমটা মোটামুটি একটু কমপ্লিকেটেড, মানে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে আর কি। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার সবার?
আচ্ছা, এবার আমরা নতুন আরেকটা টপিক দেখবো। স্যার রো কলাম চেঞ্জ করার ইয়েটা কি ট্রান্সপোজ করার মতো? ট্রান্সপোজে আমরা কি করি, রো গুলাকে কলাম বানাই, কলাম গুলাকে রো বানাই। তো এখানে আমি কি করছি দেখো, জি স্যার। এখানে কি রো গুলাকে কলাম বানাইছি, কলাম গুলাকে রো বানাইছি? না। এটা তো ট্রান্সপোজ না। যদি আচ্ছা স্যার। ট্রান্সপোজ করতাম তাহলে নিচে আসতো, মানে ট্রান্সপোজ করার পর আসতো হচ্ছে এরকম 3 মাইনাস 0.1 মাইনাস 0.2, তারপর আসতো হচ্ছে 0 7.0033 মাইনাস 0.2933, আর হচ্ছে 0.10.0.20। একই একই জিনিস আসছে। না স্যার, একই এটা জিনিস কিন্তু আছে। কি না, ট্রান্সপোজ না, এটা হচ্ছে পিভটিং, কমপ্লিট পিভটিং। রো আর কলাম মানে অর্ডার গুলাকে চেঞ্জ করতে হবে আর কি। স্যার এই ক্ষেত্রে ইয়েটা কমান্ডটা এর আগে যেরকম হয়তো এ আই জে ইকুয়ালস টু এ জে আই দিয়ে দিতাম হ্যাঁ, তুমি ট্রান্সপোজ। এগুলাকে চিন্তা করো, তোমার এই অ্যারে গুলার কি হবে, ইন্ডেক্স কি হবে? এটা হচ্ছে 0 0, এটা কি হবে? 0 1। এটা 0 2, স্যার এটা 1 0 1 1 1 0 1। 1 1, এটা হচ্ছে 1 2। ম্যাটল্যাবে কিন্তু আবার 0 নাই, ম্যাটল্যাবে কিন্তু অ্যারে 1 থেকে শুরু হয়, এটা খেয়াল খেয়াল করো। এটা হচ্ছে 2 0, স্যার এটা হচ্ছে 2 2, এটা হচ্ছে 2, সরি 2 0 2 1 2 1, এটা হচ্ছে 2 2। বুঝা গেছে? তো জি এখন স্যার। তুমি যদি এটাকে রো কলাম মানে পিভটিং করতে চাও, কেমনে করবা বলো? তুমি ওই যেই দুইটা নেস্টেড ফর লুপ লিখবা, শুরু করবা হচ্ছে প্রত্যেকটা 2 থেকে, যাবা হচ্ছে 0 পর্যন্ত, মানে ডিক্রিসিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে। জি তারপর স্যার। নতুন একটা অ্যারের মধ্যে তুমি এগুলাকে 0 1 দিয়ে সেভ করবা, মানে এটাকে 0 0 দিয়ে সেভ করবা, তারপর এটাকে 0 1 দিয়ে সেভ করবা, এটাকে 0 2 দিয়ে সেভ করবা। বুঝতে পারছো? তাইলে কি তোমার অর্ডার চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার বুঝতে পারছি স্যার। তুমি এক কাজ করবা, তুমি হচ্ছে এই ফরওয়ার্ড এলিমিনেশন যেটা, সেটার জন্য একটা ফাংশন বানাবা। সেই ফাংশনে মানে ম্যাটল্যাবের কথা বলতেছি আর কি, ম্যাটল্যাবের একটা ফাংশন বানাবা। সেই ফাংশনের মধ্যে তুমি একটা অ্যারে দিয়ে দিলে, মানে এরকম একটা 2 ডাইমেনশনাল অ্যারে তুমি যদি দিয়ে দাও এই ভ্যালুগুলা সহ, তাহলে হচ্ছে সে তোমাকে আহ, একটা অ্যারে রিটার্ন করবে যেটার নিচের ডায়াগোনালের এলিমেন্ট গুলা সব 0 হয়ে যাবে। বুঝতে পারছো? তুমি যদি একটা ফাংশন বানাইতে পারো যে একটা অ্যারে ইনপুট নেয়, মানে এরকম একটা এরকম না, ধরো যে এরকম একটা অ্যারে ইনপুট নেয়, মানে এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে লেখার পরে যা আসে আর কি, এরকম একটা ম্যাট্রিক্স যে ইনপুট জি নেয়, স্যার। নিয়ে নিচের তিনটাকে বা যতগুলাই থাকে, মানে এমন তো না যে সবসময় 3/3 থাকবে, 4/4 থাকতে পারে, 5/5 থাকতে পারে, নিচের সবগুলাকে 0 বানায় সে তোমাকে আরেকটা অ্যারে রিটার্ন করে দিবে। এটা করলে যেই সুবিধাটা হবে, ওই সেম ফাংশনটা ইউজ করে তুমি হচ্ছে পরের বার আবার ইউজ করা যাবে কাজটা রো করতে কলাম পারবে, উল্টানোর পরে। তোমাকে আর কোড লেখা লাগবে না আর কি। বুঝতে পারছো? বুঝতে পারছি। তুমি চিন্তা করে দেখো, ব্যাক সাবস্টিটিউশনে যে অ্যালগরিদম, ওইটার চেয়ে কি এই দুইবার ফর লুপ লেখা ইজি না? ইয়েস স্যার। এটাই, এই অবভিয়াসলি জন্যই হচ্ছে গস জর্ডান ডেভেলপ করা হয়েছে। স্যার। কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমরা হচ্ছে এখন আম, একটা মেথড শিখবো, সেটা হচ্ছে এলইউ ডিকম্পোজিশন। ঠিক আছে, এলইউ ডিইসিওএম, এলইউ ডিকম্পোজিশন সিস্টেম। আচ্ছা, এটা অনেকটা মানে এগুলা সবই অ্যাকচুয়ালি গজ এলিমিনেশন থেকেই আসছে, মানে ওগুলাকেই তোমার ডেভেলপ করতে করতে এরকম এলইউ ডিকম্পোজিশন করে আমরা ইজিলি হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স এর ইনভার্স বের করতে পারি আর কি। ঠিক আছে, মানে একটু একটু ইজি ওয়েতে করা যায়, আবার মানে অনেক কিছু অনেকভাবে করা যায়। তো আমরা দেখি এটা প্রসেসটা দেখি, মানে এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে তোমার
মানে কম্পিউটারের উপর লোড কমানোর জন্য করা হয় আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তো গজ এলিমিনেশনে আমরা যদি একটু নর্মাল নর্মাল সিনট্যাক্সে লিখি, ধরো আমরা হচ্ছে এরকম তিনটা ইকুয়েশন যদি নেই, a11x1 প্লাস a12x2 প্লাস a13x3 ইকুয়াল টু ধরো b1, তারপরে তারপর কি আসবে, a21x1 a22x2 এরকম আসবে ইকুয়াল টু ধরো b2, এটা লিখলাম না। আর ফাইনালি হচ্ছে a31x1 a32x2 প্লাস a33x3 এটা ইকুয়াল টু হচ্ছে b3, ঠিক আছে? তো এই তিনটা ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারি। ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা এরকম লিখতে পারি a11 a12 a13, তারপর হচ্ছে a21 a22 a23, আর ফাইনালি হচ্ছে a31 a32 a33, ঠিক আছে? এটা একটা ম্যাট্রিক্স বলতে পারি আমরা, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। আর এখানে হচ্ছে এক্স বা ভ্যারিয়েবলের ম্যাট্রিক্সটা x1 x2 x3, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি। আর ইকুয়াল টু হচ্ছে b1 b2 b3, সো এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্মগুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? সো এই যে আমি যদি এটাকে এটা দিয়ে গুণ করি, তারপর ইকুয়াল টু এটা লিখি, তাহলে কি আমার এই তিনটা ইকুয়েশন চলে আসবে না? ইয়েস স্যার। তো এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এই যে এটাকে বলতে পারি আর কি, এটাকে বলতে পারি এটা হচ্ছে এক্স ম্যাট্রিক্স, আর এটাকে বলতে পারি এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তো আমরা বলতে পারি এ মাল্টিপ্লাইড বাই এক্স, মানে আচ্ছা এটাকে আর মাল্টিপ্লাই লিখলে আবার এক্স এর সাথে মিলাই ফেলবা, আমরা এটাকে বলতে পারি এ মাল্টিপ্লাইড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে বি, ঠিক আছে? তো গজ এলিমিনেশনে আমরা কি করতাম, আমরা হচ্ছে এই রো অপারেশন করে আমরা নিচের তিনটাকে জিরো বানাইতাম, ঠিক আছে? সো আমরা প্রথম কাজটা যেটা করতাম সেটা হচ্ছে এরকম ম্যাট্রিক্স ফরম্যাটে লিখে, তারপর হচ্ছে ওই কোএফিশিয়েন্ট, এই যে কোএফিশিয়েন্ট কনস্ট্যান্ট যে টার্মগুলা এগুলাকে এই পাশে নিয়ে আসতাম, মানে যে a13 23 33 এর পাশে একটা লম্বা টার্ম দিয়ে লিখতাম, তারপর হচ্ছে এর উপর রো অপারেশন করতাম। আমরা কি ফরম্যাটে লিখতাম, আমরা ফরম্যাটটা একটু লিখি। আমরা হচ্ছে এই যে এরকম a11 a12 a13, তারপর যেরকম টান দিয়ে এখানে হচ্ছে b1, তারপর হচ্ছে a21 a21 a22 a23, এটা হচ্ছে b2, এটা হচ্ছে b3। এই যে এইভাবে ম্যাট্রিক্স কে লিখার এটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। এটা তোমরা জানো না? জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। সো গজ এলিমিনেশনে আমরা এরকম অগমেন্টেড ম্যাট্রিক্স বানাইতাম, তারপর হচ্ছে এটাকে এটার মধ্যে হচ্ছে আমরা রো অপারেশন করে, পিভটিং টিভটিং সবকিছু করে রো অপারেশন করে ফাইনালি হচ্ছে আমরা একটা আপার ট্রায়াঙ্গুলার সিস্টেম এখান থেকে বের করে আনতাম আর কি, ঠিক আছে? সো এখান থেকে একটা আপার ট্রায়াঙ্গুলার সিস্টেম এখান থেকে বের করে আনতাম, যেটা দেখতে হচ্ছে এরকম হয়। ধরো ওই আপার ট্রায়াঙ্গুলার সিস্টেমের আমি টার্মগুলোকে ইউ দিয়ে লিখি, u11 u12 u13, আর এই পাশে যেগুলা থাকবে সেগুলাকে আমি ধরো ডি দিয়ে লিখলাম, d1, এখানে 0 চলে আসবে। তারপর হচ্ছে u22, এটা হচ্ছে u23, এটা ধরো d2, মানে আমি জাস্ট নরমাল টার্মিনোলজি ইউজ করতেছি আর কি। তো এখানে 0, এখানেও 0, এখানে হচ্ছে u33, আর এখানে হচ্ছে d3। সো রো অপারেশন করার পরে আমরা হচ্ছে এরকম একটা আপার ট্রায়াঙ্গুলার সিস্টেম বানায় ফেলতাম, যেটা দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? এরপরের কাজ কি,
এই সফটওয়্যারটা মাঝে মধ্যে ঝামেলা করে। আরেকবার লিখি। আচ্ছা, এরপরে আমরা যেটা করতাম, আমরা হচ্ছে এই এখান থেকে x1 x2 x3 এর ভ্যালু বের করে ফেলতাম। তো সেখানে আমরা কি ইকুয়েশন ইউজ করতাম, আমরা হচ্ছে এই যে u11 u12 u13 0 u22 u23, এটা এটা একটা, এটা আমাদের ম্যাট্রিক্স। এই পাশে হচ্ছে x1 x2 x3 আর ইকুয়াল টু হচ্ছে d1 d2 d3। সো এখন হচ্ছে এই অবস্থায় আমরা ব্যাক সাবস্টিটিউট করে আমরা হচ্ছে যে প্রথমে এই লাস্টের ইকুয়েশন থেকে আমরা x3 বের করতাম d3 বাই u33, তারপরে x3 এর ভ্যালু হচ্ছে এই সেকেন্ড ইকুয়েশনে বসায় আমরা হচ্ছে এখান থেকে x2 বের করতাম, তারপরে x2 আর x3 ফার্স্ট ইকুয়েশনে বসায় আমরা হচ্ছে x1 বের করতাম। তাই তো গজ এলিমিনেশন তো এটাই ছিল নাকি? বলো, এটাই ছিল না? জি স্যার। আচ্ছা, এই যে এই ইকুয়েশনটা লিখলাম, এটাকে আমি একটু শর্ট ফর্মে লিখতে পারি। এটা হচ্ছে ইউ ম্যাট্রিক্স, এটাকে বলতে পারি এটা হচ্ছে এক্স, আর এটাকে বলতে পারি হচ্ছে এটা ডি। ঠিক আছে, সো এখান থেকে আমি বলতে পারি ইউ মানে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে ডি। শর্ট করে লিখলাম আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এইটা ধরো এই যে প্রথমে আমরা যে এরকম একটা লিখে আসছিলাম ax ইকুয়াল টু বি, এটাকে যদি আমি ইকুয়েশন 1 বলি আর এটাকে যদি আমি ইকুয়েশন 2 বলি, এটা তো আসলে একই জিনিস, একটু ডিফারেন্ট ফর্ম আর কি। ঠিক আছে, সো ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 আমরা ডিফাইন করলাম। আচ্ছা, এখন আমরা নতুন একটা ম্যাট্রিক্স নিব, সেই ম্যাট্রিক্সটার নাম দিব হচ্ছে আমরা এল। ঠিক আছে, সো we define L which is মানে যেটা দেখতে এরকম হবে, আমরা এল একটা ম্যাট্রিক্স নতুন করে বানাচ্ছি। ঠিক আছে, সেই ম্যাট্রিক্সটা দেখতে এরকম, সেটা হচ্ছে 1 0 0, তারপরে ধরো এটা হচ্ছে L21 1 0, তারপর হচ্ছে L31 L33 সরি 32 0, এই তো এগুলাই। সো এটা হচ্ছে আমরা নতুন একটা ম্যাট্রিক্স নিলাম, এটার নাম দিলাম হচ্ছে এল। ঠিক আছে, সো এটা হচ্ছে L11 এর ভ্যালু 1ই হবে, এটা হচ্ছে L12 এর ভ্যালু 0ই হবে, এটা হচ্ছে L তোমার 11 12, এটা হচ্ছে 13, এটাও 0 হবে, মানে এইগুলো এই তিনটা 0 হবে। আচ্ছা, এটা 1 হবে, প্রাইমারি ডায়াগোনাল সবগুলা 1 হবে, আর এটা হচ্ছে L21, এটা হচ্ছে L31, এটা হচ্ছে L32। ঠিক আছে, এই ভ্যালুগুলা কিন্তু ফিক্স থাকবে। ঠিক আছে, এই তিনটা 1, প্রাইমারি ডায়াগোনাল সবগুলা 1, উপরের তিনটা হচ্ছে 0, বা মানে উপরে ট্রায়াঙ্গেলে যতগুলা থাকবে সবগুলাই 0। ঠিক আছে, তো আমরা এরকম একটা ম্যাট্রিক্স নিলাম, এখনো এটা কিন্তু কিছু বলি নাই, আমি জাস্ট একটা ম্যাট্রিক্স নিলাম, এটার নাম দিলাম হচ্ছে এল, এটা দেখতে হচ্ছে এরকম। সো উই ডিফাইন এল which is this thing such that when multiplied with, আচ্ছা আমরা এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে আমরা একটু রিরাইট করে লিখি। ইকুয়েশন 1 কে আমরা যদি একটু রিরাইট করে লিখি তাহলে আসে হচ্ছে এটাকে একটু রিরাইট করে লিখলে এরকম আসে, মানে আমরা জাস্ট এভাবে লিখবো আর কি, ax মাইনাস বি ইকুয়াল টু 0 লেখা যাবে না? এটা ধরো দিলাম ইকুয়েশন 3। আর একইভাবে আমরা হচ্ছে ইকুয়েশন 2 টাকে রিরাইট করে আমরা যদি এরকম লিখি ux মাইনাস ডি ইকুয়াল টু 0, এটাকে আমরা নাম দিলাম ইকুয়েশন 4। আচ্ছা, এরপরে আমরা we define L which is this thing such that when
multiplied with equation 4, we get equation 3. আচ্ছা, এটা একটু বুঝো। আমরা ইকুয়েশন 2 আর ইকুয়েশন 4 ওখান থেকে বের করলাম, এটা তো আশা করি সবাই বুঝছো। এরপর হচ্ছে উই ডিফাইন এল, এটা একটা নিউ ম্যাট্রিক্স which is, এটা চেহারা দেখতে এরকম, প্রাইমারি ডায়াগোনালের সবগুলা 1, উপরের ট্রায়াঙ্গেলের সবগুলা 0, আর নিচের এলিমেন্ট গুলো হচ্ছে L21, L31, L32. So which is this thing such that when multiplied with equation 4 we get equation 3. যেটা হচ্ছে ইকুয়েশন 3 কোনটা? এই যে এটা হচ্ছে ইকুয়েশন 3। তার মানে আমি বুঝাইতে যাচ্ছি L21, L31 আর L32 এর ভ্যালু এমন হবে যেন এইটাকে ইকুয়েশন 4 এর সাথে মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে ইকুয়েশন 3 পাবো। বুঝা গেছে? তার মানে আমরা যেটা ডিফাইন করলাম, আমরা হচ্ছে এই কাজটা করতে যাচ্ছি, আমরা হচ্ছে L কে ইকুয়েশন 4 এর সাথে মাল্টিপ্লাই করতেছি। সো ইকুয়েশন 4 লিখি, ux minus d ux minus d ইকুয়াল টু হচ্ছে ইকুয়েশন 3 মানে ax minus b। বুঝা গেছে? সো আমরা L এমন একটা ম্যাট্রিক্স দিলাম যেটা দেখতে এরকম, এবং এটার সাথে ইকুয়েশন 4 কে মাল্টিপ্লাই করলে, যেটা হচ্ছে ইকুয়েশন 4, ইকুয়েশন 4 কে মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে ইকুয়েশন 3 পাই। সো এটা হচ্ছে ইকুয়েশন 4 আর এটা হচ্ছে ইকুয়েশন 3। বুঝা গেছে? এখন আমরা এই ব্র্যাকেটটা উঠাই দেই, তাহলে প্রথমে পাবো হচ্ছে L U X, তারপরে পাবো হচ্ছে L D, আর এরপরে হচ্ছে ax minus b। এরকম পাবো না? আমি জাস্ট এই যে ব্র্যাকেটটাকে উঠাই দিলাম। এখন from the rules of matrix multiplication, মানে এটা শুধু ম্যাট্রিক্সের বেলায় হয় আর কি। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না দিয়ে আমরা এখানে বলতে পারি from the rules of matrix algebra বলতে পারি, বা ম্যাট্রিক্স ক্যালকুলেশন বলতে পারি। আচ্ছা দেখো, আমি ম্যাট্রিক্স ছাড়া আমি যদি নরমালি বলি 7 minus 5 equal to ধরো 4 minus 2, বলা যায় না? জি স্যার। আমি কি বলতে পারবো 7 equal to 4 আর 5 equal to 2? এটা কি বলা যাবে? না স্যার। বাট ম্যাট্রিক্সের বেলায় যখন দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল অন্য দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফলের সমান হয়, তখন এইটা আর এটা কমপ্লিটলি ইকুয়াল হয়, আর এটা আর এটা হচ্ছে কমপ্লিটলি ইকুয়াল হয়। বুঝা গেছে? এটা শুধু ম্যাট্রিক্সের বেলায়, তুমি ট্রাই করে দেখতে পারো। তো ম্যাট্রিক্স ক্যালকুলেশনের রুল থেকে আমরা এখন লিখতে পারি, হচ্ছে L U X, এটা ইকুয়াল টু হচ্ছে a x, আর লিখতে পারি হচ্ছে and L D, এটা ইকুয়াল টু হচ্ছে b। ঠিক আছে, এটা লিখতে পারি। এবার এটা থেকে আমরা লিখতে পারি L U, এটা ইকুয়াল টু হচ্ছে a, আর এটা আগের মতোই থাকবে। সো এই যে L আর U, এই দুইটাকে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যেই ম্যাট্রিক্সটা দিয়ে শুরু করছিলাম, এই যে A ম্যাট্রিক্সটা, মেইন কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা, সেটা পেয়ে যাব। ঠিক আছে? সো এখানে L কোনটা আর U কোনটা? L হচ্ছে আমাদের এই যে এই ম্যাট্রিক্সটা যেটা আমরা ডিফাইন করলাম, নতুন একটা ম্যাট্রিক্স, এই ভ্যালুগুলো আমাদের বের করতে হবে। আর U হচ্ছে আমরা ওই যে গজ এলিমিনেশনের প্রথম ফরওয়ার্ড যে এইগুলা এলিমিনেশনটা, সেটা করার পর আমাদের যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা আসে, মানে নিচে তিনটা যে জিরো হয়, সেটাই হচ্ছে আমাদের ইউ ম্যাট্রিক্স। এই ইউ আর এল কে মাল্টিপ্লাই করলে আমাদের হচ্ছে মেইন যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা দিয়ে আমরা শুরু করছিলাম সেটা চলে আসে। বুঝা গেছে? এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি।
আমরা ওই যেটা দিয়ে সবগুলা ম্যাথ করছি ওইটা দিয়ে দেখবো, ঠিক আছে? সো যে প্রথম ম্যাথটাই আমি কোএফিসিয়েন্ট গুলা লিখি 3 মাইনাস 0.1 মাইনাস 0.2 0.17 মাইনাস 0.3 0.3 মাইনাস 0.2 হচ্ছে 10। সো এটা ছিল আমাদের মেইন কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ, ঠিক আছে? আর এই পাশে হচ্ছে x1 x2 x3, এটা হচ্ছে আমাদের x এর ম্যাট্রিক্স, আর এটা ইকুয়াল টু 7.85 মাইনাস 19.3 আর হচ্ছে 71.4, এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। সো এই যে প্রথমে যে আমরা যেটা লিখছিলাম ax ইকুয়াল টু বি, এই যে ax ইকুয়াল টু বি আমরা হচ্ছে ওই ম্যাথটাকে এভাবে সাজাইলাম, ঠিক আছে? সো এখানে এই যে এটা হচ্ছে a, এই ম্যাট্রিক্সটা হচ্ছে a, এটা হচ্ছে x, এটা হচ্ছে b, ঠিক আছে? এখান থেকে রো অপারেশন করার পরে বা ওই যে গজ এলিমিনেশনের যে আমাদের প্রথম স্টেপটা ব্যাক সাবস্টিটিউশনের আগ পর্যন্ত, মানে নিচের তিনটাকে যে আমরা জিরো বানাই বা নিচের ট্রায়াঙ্গুলারের সবগুলা ভ্যালুকে যে আমরা জিরো বানাই, ওই স্টেপগুলো আমরা এখন করব। বাট এখন গজ এলিমিনেশনে যে আমরা যে অগমেন্টেড ম্যাট্রিক্স বানায় এগুলাকে ইনক্লুড করে ক্যালকুলেশন করছিলাম না? জি স্যার। বাট এখন আমরা এগুলাকে ইনক্লুড করব না, এগুলা বাদ। আমরা হচ্ছে শুধু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা আছে জাস্ট সেটাকে নিয়ে করব, আমরা এই নিচের তিনটাকে জিরো বানাবো, ঠিক আছে? সো গজ এলিমিনেশনে যেরকম আমরা এই যে এখানে দেখো, এখানে দেখাইছিলাম যে এরকম আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়ে, মানে এই যে এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ভ্যালুগুলোকে চেঞ্জ করার সাথে সাথে আমরা কিন্তু এই যে b1 b2 b3 কনস্ট্যান্ট টার্মগুলোকেও চেঞ্জ করছিলাম অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে। দেখে আসছো আজকে ক্লাসের শুরুতে বা গত ক্লাসে আমরা করে আসছি। বাট এখন এলইউ ডিকম্পোজিশনে আমরা এগুলা নিয়ে কাজ করব না, এগুলোর দিকে তাকাবোই না, ঠিক আছে? আমরা জাস্ট নরমালি তোমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স গুলাকে নিয়ে, এখানে যেরকম 9টা থাকতে পারে, তারপর হচ্ছে 16টা থাকতে পারে বা 4টা থাকতে পারে, আমরা জাস্ট নিচের তিনটা ভ্যালুকে আমরা জিরো বানাবো, ঠিক আছে? সেটা তো আগের মতোই হবে, গজ এলিমিনেশন আমরা যেভাবে করে আসছিলাম সেরকমই হবে। তো এটা করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা ইউ ম্যাট্রিক্সটা পেয়ে যাব, ঠিক আছে? সো ইউ ম্যাট্রিক্স এর ভ্যালুটা আমরা লিখে দেই, এটা আগের মতোই, আগে আমাদের যেই ভ্যালুগুলো আসছিল সেটাই। সো 3 মাইনাস 0.1 মাইনাস 0.2, এই যে এখন আমি আর দাগ দিয়ে কিন্তু এই পাশে কিছু লিখবো না, কারণ এটা আমি ক্যালকুলেট করি নাই ধরো। তারপর হচ্ছে 0, আচ্ছা এই পাশে যেই ডেসিমেল টার্মটা আসে ওটাকে আমরা এভাবে লিখি 2101 বাই 300, মানে আমি দশমিক না দিয়ে না লিখে আমি অ্যাকচুয়াল টার্মটা লিখলাম আর কি। আর এখানে আসে হচ্ছে মাইনাস 22 ডিভাইডেড বাই 75, তারপর নিচে আসে হচ্ছে 0 0, আর এখানে আসে হচ্ছে 10.012043, মানে এটাকে আর এরকম ভাবে লেখা যায় নাই, এই জন্য পুরোপুরি দশমিক দিয়ে লিখে দিলাম আর কি। সো এটা হচ্ছে আমাদের ইউ ম্যাট্রিক্স, বুঝা গেছে? আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো, আমরা যে এই এ ম্যাট্রিক্স থেকে আমরা যে ইউ ম্যাট্রিক্স বানাইলাম, প্রথমে কি আমরা যে তিনবার রো অপারেশন করছিলাম, সো প্রথমবার ইকুয়েশন 1 কে কি দিয়ে মাল্টিপ্লাই করছিলাম? 0.1/3 স্যার। আচ্ছা এই ভ্যালুগুলো একটু আমি লিখে রাখি। সো প্রথমবার হচ্ছে 0.1/3 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম। এর পরের বার কি দিয়ে মাল্টিপ্লাই করছিলাম সেকেন্ড রো অপারেশনের সময়? 0.3/6 স্যার। 0.3/3। তারপর যখন আমরা এই দুইটাকে জিরো বানানোর পর আমরা যখন এই টার্মটাকে জিরো বানাইছিলাম তখন আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করছিলাম? এটা এখানে আসলে নাই, এটা হচ্ছে আগের ক্লাস থেকে দেখে আসতে হবে। এই যে এই টার্মটা না, জি স্যার। এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করে দেন হচ্ছে আমরা ওই যে লাস্টের ইকুয়েশন থেকে মাইনাস বিয়োগ করছি। তো ওই টার্মটাকে আমি যদি মানে দশমিক দিয়ে না লিখে আমি যদি নরমালি লিখি বা ই দিয়ে লিখি,
তাহলে হচ্ছে এরকম একটা জিনিস আসবে, -19/100 আর নিচে হচ্ছে 2101/300। ঠিক আছে, সো এই তিনটা এলিমেন্ট কোত্থেকে আসছে তো বুঝছো নাকি? জি স্যার। প্রথমবার এটা দিয়ে মাল্টিপ্লাই করে রো অপারেশন করছিলাম, তারপর হচ্ছে এটা দিয়ে মাল্টিপ্লাই করে রো অপারেশন করছিলাম এই যে এইটাকে জিরো বানানোর জন্য, আর লাস্টে হচ্ছে এইটা দিয়ে মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে এই যে এই টার্মটাকে জিরো বানাইছিলাম। সো তুমি যদি এটাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো, তুমি যে এই ভ্যালুটা পাবা আর কি, এই ভ্যালুটা পাবা আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ওই যে এল ম্যাট্রিক্স যেটাকে আমরা লোয়ার ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি, সো এল এর নাম হচ্ছে, এটা কি উপরে লিখে আসছি কোথাও? আচ্ছা, এল এর নাম হচ্ছে লোয়ার ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো প্রথমটা ছিল আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর এল এর এটার নাম হচ্ছে লোয়ার ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখানে কি তিনটা ভ্যালু ছিল না, L21, L31, L32? আর সবগুলো তো আমি বলেই দিছি, এগুলো অলওয়েজ 1 হবে, এগুলো 0 হবে। এখন মজার ব্যাপার হচ্ছে এই L21 হচ্ছে এই ভ্যালুটা। ঠিক আছে, এটা তোমাদের ক্যালকুলেট করা লাগবে না, L21 হচ্ছে এই ভ্যালুটা, তারপর L31 হচ্ছে এই ভ্যালুটা, আর L32 হচ্ছে এই যে L32 হচ্ছে এই ভ্যালুটা। তো বুঝা গেছে? আমি L21 মানে এই জায়গায় যেই এলিমেন্টটা ছিল, এই যে 0.1 ছিল, এইটাকে 0 বানানোর জন্য আমি ইকুয়েশন 1 কে যেটা দিয়ে মাল্টিপ্লাই করছিলাম সেটাই হচ্ছে আমাদের L21। তারপর এই 0.3 কে 0 বানানোর জন্য আমি ইকুয়েশন 1 কে যেটা দিয়ে মাল্টিপ্লাই করছিলাম সেটাই হচ্ছে আমাদের L31। আবার এখানে যেই ভ্যালুটা ছিল আমাদের সেটাকে 0 বানানোর জন্য আমি ইকুয়েশন 2 কে যেটা দিয়ে মাল্টিপ্লাই করছিলাম সেটাই হচ্ছে আমাদের L32। বুঝা গেছে? সেটা কি আর নতুন করে ক্যালকুলেট করা লাগবে? না স্যার। তো এখান থেকে আমাদের এল এর ভ্যালুটা আসে, সো এখান থেকে আমাদের এল এর ভ্যালুটা আসে হচ্ছে 100। তারপর আমি যদি মানে আর ইয়া না লিখি, 0.0333331 0.1 মাইনাস 0.02713 আর হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এল। এখন তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে বা কম্পিউটার দিয়ে তুমি এল আর ইউ এই দুইটাকে মাল্টিপ্লাই করে দেখতে পারো, দেখবা যে এ চলে আসছে। ঠিক আছে, তো এই যে এল, যেটা হচ্ছে আমাদের এল, আর ইউ হচ্ছে আমাদের এটা, এই দুইটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো আমাদের মেইন যে এ ম্যাট্রিক্সটা, এই এ ম্যাট্রিক্সটা চলে আসবে। বুঝা গেছে? বলো, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা যেটা করতে হবে, আমরা কিন্তু এখন সলিউশন বের করি নাই, x1 x2 x3 এর ভ্যালু কিন্তু বের করি নাই। তো এখন আমরা যেটা করব, আমরা একটু আগে একটা ইকুয়েশন লিখে আসছিলাম, সেটা হচ্ছে এল মাল্টিপ্লাইড বাই ডি ইকুয়াল টু হচ্ছে বি, এরকম একটা ইকুয়েশন লিখে আসছিলাম না একটু আগে? জি স্যার। আবার ঝামেলা করতেছে। এল মাল্টিপ্লাইড বাই ডি ইকুয়াল টু হচ্ছে বি, এই যে এটা হচ্ছে উপরে এই জায়গায় লিখে আসছিলাম, এই যে এল মাল্টিপ্লাইড বাই ডি ইকুয়াল টু হচ্ছে বি। ঠিক আছে, so এইটা ইউজ করে আমরা এখানে কি কি জানি, এল জানি না, বি জানি না, জি স্যার। এখান থেকে ডি বের করা যাবে। বেরো স্যার। তাহলে এই যে এল এল মাল্টিপ্লাইড বাই ডি মানে হচ্ছে তোমার, ডি মানে হচ্ছে D1 D2 আর D3, এটা মাল্টিপ্লাই করলে ইকুয়াল টু হচ্ছে B1 B2 B3 মানে 7.85, তারপর হচ্ছে মাইনাস, আমি আরেকবার লিখলাম না আর কি, বুঝে নিও, মাইনাস 19.3 আর হচ্ছে 71.4।
সো এখান থেকে D1 D2 D3 এর ভ্যালু বের করা যাবে না? বলো। হ্যাঁ, এখানে ব্যাক সাবস্টিটিউশন তো করা লাগবে নাকি? বুঝি নাই। জি স্যার, করতে হবে তো। হ্যাঁ, করতে হবে, বাট ডিফারেন্সটা হচ্ছে তুমি যখন অনেক বড় ম্যাট্রিক্স নিয়ে কাজ করবা, মানে গজ এলিমিনেশন থেকে কেন এটা একটু বেটার, খুব বেশি বেটার যে তা না, একটু বেটার। এর কারণ হচ্ছে তুমি যখন খুব বড় ম্যাট্রিক্স নিয়ে কাজ করবা, তো গজ এলিমিনেশনে তোমার এক সাইডে সবগুলা 0 থাকে, এটা ঠিক আছে, বাট মাঝখানের গুলা কিন্তু 1 থাকে না, ঠিক আছে? বাট এখানে দেখো মাঝখানের গুলা কিন্তু 1। এটা কম্পিউটারের জন্য একটু একটু হয়তো কম সময় লাগে আর কি, ঠিক আছে? সো এখান থেকে আমরা D1 D2 D3 এর ভ্যালু বের করে ফেলতে পারি ব্যাক সাবস্টিটিউশন করে। সো D1 D2 D3 এর ভ্যালু যদি আমি বের করি, তাহলে এই ভ্যালুগুলো আসে হচ্ছে এরকম। D1 আসে হচ্ছে 7.85, D2 আসে হচ্ছে -19.3, আর D3 আসে হচ্ছে 70.0843। খেয়াল করে দেখো, আমি যদি এভাবে করি তাহলে আমার ওই গজ এলিমিনেশনে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স বানানোর পরে ওই যে আমি যে একটা দাগ দিয়ে এই পাশে যা লিখতাম ওই ভ্যালুগুলাই আসছে না? জি স্যার। তো বুঝতে পারছো? তো ওইটা একটা প্রসিডিওর, এটা হচ্ছে আরেকটা প্রসিডিওর, সব আলটিমেটলি ঘুরে ফিরে একই। তো এখন যেহেতু তুমি ডি ম্যাট্রিক্সটা পেয়ে গেছো, তো এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমরা আরেকটা ইকুয়েশন লিখছিলাম, ইউ মাল্টিপ্লাইড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে ডি। এই যেটা লিখে আসছি, এই যে ইউ মাল্টিপ্লাইড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে ডি। সো এখন এখানে তুমি ইউ জানো, এটা অ্যাকচুয়ালি তোমার ইয়াতেই চলে গেছে, ওই যে ইয়ার ওখানেই চলে গেছে, গজ এলিমিনেশনের মধ্যেই চলে গেছে। ইউ মাল্টিপ্লাইড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে ডি। তো ইউ এর ভ্যালু তুমি জানো, এক্স এর ভ্যালু বের করতে হবে, আর এটা হচ্ছে ডি এর ভ্যালু। তো ডিফারেন্সটা জাস্ট এটাই, গজ এলিমিনেশনে আমরা ওই যে অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়ে এই পাশে ভ্যালুগুলো যে ক্যালকুলেট করতাম, এখন আর এরকম আমার কোনো কাজ করা লাগতেছে না। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে এলইউ ডিকম্পোজিশন। কারো কোনো ডাউট? সো এখান থেকে আমরা calculate x just like Gauss elimination. সো ডিফারেন্স একটাই, আমরা গজ এলিমিনেশনে অগমেন্টেড ম্যাট্রিক্স নেই, তারপর ওই রো অপারেশনের সময় আমরা হচ্ছে গিয়ে ওই তোমার কনস্ট্যান্ট ভ্যালুগুলাকেও সাথে সাথে চেঞ্জ করি, বাট এলইউ ডিকম্পোজিশনে আমরা ওই রো অপারেশনের সময় এই ইয়াগুলো রাখি না, এই কনস্ট্যান্ট টার্মগুলো রাখি না, আমরা হচ্ছে এটা একটু অন্যরকম ভাবে ক্যালকুলেট করে বের করে নিয়ে আসি আর কি। ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের আর বাকি আছে হচ্ছে আর ম্যাট্রিক্স ইনভার্স, এটা বাকি আছে, এটা কালকে শুরু করব। আর হচ্ছে আরেকটাই বাকি আছে, এটা হচ্ছে গস সেইডাল। ঠিক আছে, তো এগুলা করলে আমাদের সিলেবাস শেষ। ম্যাট্রিক্স ইনভার্সটা হচ্ছে আমরা 3 ভাবে দেখব, এর মধ্যে 2টা তোমরা অলরেডি জানো, আরেকটা হচ্ছে এলইউ ডিকম্পোজিশন দিয়ে দেখবো আর কি। ঠিক আছে, সেটা আমি নেক্সট ক্লাস কালকে শুরু করব, কালকে হয়তো শেষ হবে না, এটা হয়তো তার পরের উইকে রবিবার চলে যাবে। আর গস সেইডাল হচ্ছে ইটারেটিভ অ্যাপ্রোচ, যেটা তোমরা অলরেডি করে আসছো, একই জিনিস। এবার জাস্ট হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের জন্য, নন লিনিয়ার জন্য তোমরা করে আসছো, এবার লিনিয়ার ইকুয়েশনের জন্য আর কি। ঠিক আছে, তো এরপরে আর থাকবে হচ্ছে চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 হচ্ছে চ্যাপ্টার 8 এর মতোই, মানে তোমরা এই যে যা যা শিখে আসছো, গস এলিমিনেশন, গস জর্ডান, গস সেইডাল শিখবা, এলইউ ডিকম্পোজিশন শিখবা, পিভটিং করা শিখবা, এটা সেটা শিখবা। এটা হচ্ছে এগুলা নিয়েই হচ্ছে রিয়েল লাইফ ইঞ্জিনিয়ারিং প্রবলেম। আমি তোমাদেরকে অলরেডি দাগাই দিচ্ছি, তোমরা চাইলে এখন থেকেই প্র্যাকটিস করতে পারো।
এই তো, কেউ কিছু বলবা? স্যার রিয়েল লাইফ ইঞ্জিনিয়ারিং প্রবলেম কি বলেন? ওই যে চ্যাপ্টার 8-এ যেরকম ছিল, মানে আমি করাবো, কয়েকটা ম্যাথ করাবো, অসুবিধা নাই। চ্যাপ্টার 8-এ যেরকম ছিল না, তোমার ডিরেক্টলি ইকুয়েশন না দিয়ে তোমাকে হচ্ছে ইকুয়েশন ফর্ম করে সলভ করতে হবে, ওখানেও সেম ওরকমই আর কি। তোমাদের ফাইনাল পরীক্ষায় চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 12 থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসবে, এটা বলে দিলাম। আগের বার গত বছরের কোয়েশ্চেনও তাই করছিলাম। তো এই দুইটা চ্যাপ্টার তোমরা একটু ভালো মতো মানে করবা আর কি। সবগুলো আমি যেগুলো দাগাই দিচ্ছি সেগুলো তো অবশ্যই করবা। আর তোমাদের সবারই হচ্ছে রোল নাম্বার দিয়ে ম্যাথ আসবে, সো অ্যান্সার মুখস্থ করে বা আরেকজনটা দেখে লাভ নাই, আমি অ্যান্সার মিলাই দেখবো। চ্যাপ্টার 8 থেকে সবচেয়ে বেশি আসে স্যার? না না, চ্যাপ্টার 8 আর 12 থেকে, দুটা থেকেই। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। তোমাদের সাথে আবার আগামী দিন দেখা হবে। তোমরা একটু চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিছো মনে হয় সবাই, কেউ না দিলে দিয়ে দাও। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে লিভ নিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।